103 মাহা অনেকটা সুস্থ এখন, তবে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছে। আজ 1 সপ্তাহ যাবৎ হাসপাতালে রয়েছে তারা। মাহা দুচোখ বুঝতে পারে না, ঘুম আসে না তার, মনে হয় কে যেন ডাকছে। দূর হতে হাত বাড়িয়ে মা মা করে চিৎকার করছে। তখন মাহাও চিৎকার করে উঠে। হাত পা কাঁপে তার, মাথার ভেতরটা ভো ভো করে, নার্ভাসগুলো দপদপ করে। এই যে এখন, মাহা ঘুমিয়েছিল কিছুক্ষণ আগে। রাতে নার্স নাজমা ঘুমের ইঞ্জেকশন দেওয়াতে ঘুমের কোলে ঢলে পড়ে মাহা। মাঝরাতের দিকে হঠাৎ নিজেকে একটা বিস্তৃত উদ্যানে আবিষ্কার করে মাহা। বুকের উপর তুলার পুটলির মতো আদুরে এক মানব শিশু মায়ের স্তন পান করছে নির্বিঘ্নে। কি আশ্চর্য, মাহা সেই মায়ের ভূমিকায় রয়েছে। হঠাৎ ঝড় শুরু হল। দূর হতে দানবাকৃতির বিশাল এক কালো হাত বাচ্চাটাকে মাহার বুক থেকে টেনে নিয়ে যাচ্ছে। মাহা চিৎকার করছে, ভীষণ চিৎকার করছে। সব অন্ধকার, নিস্তেজ হয়ে যায় মাহা। একটা বদ্ধ ঘর, চারিদিকে সাদা, ডানে বামে উপরে নিচে কেবল সাদা। দেয়ালগুলো আস্তে আস্তে ছোট হচ্ছে, চারদিক থেকে এগিয়ে আসছে, চেপে ধরার চেষ্টা করে মাহাকে। মাহা আবারও চিৎকার করে উঠে। হাতে কি যেন একটা বাধা, শিরার মাঝে একটানে ছিঁড়ে ফেলে তা গলগল করে লাল তরল বের হয়। তখনই কেউ একজন ছুটে আসে। উদ্ভ্রান্ত মানব, ফিট বডির মানুষটা এই কয়েকদিনে যেন মমির মতো শুকিয়ে গিয়েছে। মুখ ভর্তি দাড়ি, দুটো চোখ লাল রঙা। মাহার হাতটা জলদি করে আঁকড়ে ধরে পরিষ্কার করে দেয় মানুষটা। মাহার ছটফটানি কমে আসে, নির্নিমেষ তাকিয়ে রয় মানুষটার দিকে। এত ধৈর্য কেন এই মানবের? রক্ত মুছিয়ে সেই স্থানে পরপর কয়েকটা ভালোবাসার পরশ দেয় সার্থক। নীরব থেকে হাতটা টেনে ধরে বুকের বা পাশে। মাহা কিংকর্তব্যবিমূঢ়। কিছু অনুভব করো মাহা? মাহা নিশ্চুপ। সার্থক মলিন হাসে। মাহার আদুরে গালটা অপর হাতে টেনে দিয়ে বলে, বুঝো না কিছু? তুমি এত অবুঝ কেন? মাহা নির্লিপ্ততা তাকিয়ে রয়। সার্থক মাহার হাতটা আলতো করে বুকের বা পাশটায় চেপে ধরেই আছে। মাহা অনুভব করছে সার্থকের হৃৎপিণ্ডের ধুকপুক দ্রুত হচ্ছে, ভীষণ দ্রুত। মাহা আতকে ওঠে। অস্বাভাবিক হৃৎপিণ্ডের গতি। মুখ খুলে সে, আপনার কি হয়েছে সার্থক? এতটা অস্বাভাবিক? শশস। সার্থক মাহার ঠোঁটের উপর আলতো করে আঙুল রাখে। চুপ হয়ে যায় মাহা, তাকিয়েই রয় কেবল। আমার এই হৃৎপিণ্ডটা ভীষণ বেহায়া মাহা, একেবারেই অবাধ্য। এই বেহায়া খণ্ডটাকে বাঁচাতে হলেও আমার তোমাকে প্রয়োজন। আমি ভীষণ একা মাহা। তুমি জানো বিগত দিনগুলোতে আমার উপর দিয়ে কি গিয়েছে? আমি শ্বাস নিতে পারছিলাম না মাহা, আমি খাবার খেতে পারছিলাম না। আমার পৃথিবী থমকে গেছে। আমি ছিটকে পড়েছি আমার পথ থেকে। কেন এলে মাহা? কেন আমার জীবনে এলে? আমার এই এলোমেলো জীবনে কেন তোমার আগমন ঘটল মাহা? আমি আর সহ্য করতে পারছি না। এই সাদা বেডের উপর নির্লিপ্ততা আবেগহীন মাহাকে তো আমি চিনি না। তুমি যতবার যন্ত্রণায় ছটফট করেছ ততবার মনে হয়েছে আমার বুকে কেউ ব্লেড দিয়ে এলোমেলো দাগ কাটছে। আমার কষ্ট হয় মাহা, ভীষণ কষ্ট হয়। আমি কি করব? আমার তো কেউ নেই। আমি না পারছি সহ্য করতে আর না পারছি দেখতে। তুমি তো সৃষ্টিকর্তায় বিশ্বাসী।
একবার তাকে আমার হয়ে জিজ্ঞেস করবে কেন এলোমেলো আমার জীবন, কেন আর 5টা মানুষের মতো আমি বাঁচতে পারি না। নিজের সমস্ত দুঃখ যেন মুহূর্তে ভুলে যায় মাহা। মানুষটা এত কষ্টে আছে, এতটা কষ্ট। মুহূর্তের জন্য তার মস্তিষ্ক থেকে বিলীন হয়ে যায় নিজের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা। শক্ত করে আঁকড়ে ধরে সার্থককে। ফুপিয়ে কাঁদছে মাহা। সার্থকের বুকে লাগছে সে কান্না। কিন্তু মাহাকে ইচ্ছে করেই মনের দুঃখগুলো এভাবে বলেছে সার্থক। মাহা বিগত কয়েকদিন যাবৎ নির্লিপ্ততা হয়েছিল। না কান্না, না হাসি, সম্পূর্ণ আবেগহীন এক মাংসপিণ্ড। ডক্টর ওয়াসিফ সার্থককে ডেকে নিয়ে বলেছেন মাহার মানসিক কন্ডিশন খুবই খারাপ। ভালো মনোরোগ বিশেষজ্ঞ দেখানো প্রয়োজন। মাহাকে কয়েকদিন যাবৎ হাসপাতালের ভিতরেই অবজারভেশনে রেখেছে সার্থকের এক বন্ধু আফরান। সে একজন মনোরোগ বিশেষজ্ঞ। অবজারভেশন শেষে বলেছে মাহার ভিতর থেকে বিগত কয়েক মাসের স্মৃতিগুলোকে ভুলিয়ে দিতে হবে। মাহার ভিতরের ইমোশনকে পুনরায় জাগ্রত করতে হবে, নয়তো মানসিক ভারসাম্য হারাবে মাহা। 104। সার্থক চায় না এমন কিছু হোক, তার যে মাহাকে ভীষণ প্রয়োজন। তাই তো আজ মাহাকে ইচ্ছে করেই কাঁদালো সার্থক। সে তো জানে তার মাহা তার কষ্ট সহ্য করতে পারে না। মাহার পিঠে হাত বুলিয়ে দেয় সার্থক। আজ তারা বাড়ি যাবে। কাঁদছ কেন তুমি? আমার ভীষণ কষ্ট হচ্ছে তাই। তুমি কাঁদলে আমার কষ্ট লাগে জানো না। আপনাকে আমি অনেক কষ্ট দিচ্ছি সার্থক। আমি একটা অপরাধী। মাহাকে টেনে নিজের মুখোমুখি করে সার্থক। কেঁদে কেটে হলদে ফর্সা মুখটা লালচে করে ফেলেছে একেবারে। তবে অনেকটা স্বাভাবিক হয়েছে। সার্থক খানিক হাসে। অভিমান হয় মাহার। লোকটা কত বজ্জাত। মাহা কাঁদছে আর লোকটা হাসছে। হাসছেন কেন আপনি? তুমি নিজেকে কেন অপরাধী ভাবছ মাহা? কারণ আমি আপনার যত্ন নিতে পারিনি। আপনি কষ্ট পেয়েছেন। বোকা মেয়ে। মাহা আবার আঁকড়ে ধরে সার্থককে। মুখ গুজে দেয় বুকে। দীর্ঘশ্বাস ফেলে সার্থক। আস্তে আস্তে মাহাকে এভাবেই সুস্থ করতে হবে। দায়িত্ব সম্পূর্ণটাই এখন তার। আনমনা হয়ে উঠে সার্থক। শুনছেন? হুম। আপনার বোন আমার সাথে কেন এমনটা করল সার্থক? আমি কি দোষ করেছি সার্থক? আমাকে নিভা আপু কেন পানিতে ফেলে দিলেন? আবারও দীর্ঘশ্বাস ফেলে সার্থক মাহার মাথায় হাত বুলিয়ে বলে, নিভা মানসিকভাবে অসুস্থ। নিজের বাচ্চা হবে না কোনো দিন। তাই তোমার বাচ্চা হবে বিষয়টা সহ্য করতে পারছিল না ও। তাই মাহা সার্থকের বুকেই মাথা রেখে বসে থাকে। চেনা মানুষগুলোও কত অচেনা। কেবল হিংসার বশবর্তী হয়েই নিভা এই কাজ করেছে? নাকি এর নেপথ্যে অন্য কোনো গল্প আছে? সার্থক তো মাহাকে মিথ্যে বলবে না। মাহার বিমূঢ় হয়ে রয়। নিভাকে বাড়ি গিয়ে অবশ্যই প্রশ্ন করবে মাহা। কেন তার সাথে এত অন্যায় করা হলো? রেজওয়ান গাড়ি চালাচ্ছিল। হঠাৎ রাস্তার সামনে জটলা দেখে গাড়ি থামাতে বাধ্য হল সে। মনের দৃশ্যপটে ভেসে উঠল কয়েকটা পুরাতন স্মৃতি। বেকুব মেয়েটা তো প্রতিবারই ছিনতাইকারীর কবলে পড়ে। দুনিয়ার সকল চোর আর ছিনতাইকারী তো কেবল ওই মেয়েটার পিছনেই পড়ে। ব্যাপারটা দুঃখের হলেও মজার মনে হয় রেজওয়ানের। এই মেয়েকেই খালি চোখে দেখে সবাই। ভাবতে ভাবতেই গাড়ি থেকে বেরিয়ে আসে রেজওয়ান। পুলিশ দেখে মানুষজন সরে দাঁড়ায়। রেজওয়ান যা ভেবেছিল তাই। সেই শ্যামবতীই রাস্তায় বসে
কে যেন ভিড় থেকে বলে উঠে, স্যার, মাইয়াটার মোবাইল লইয়া ভাগছে এক পোলায়। অকারণেই হা হা করে হেসে উঠে রেজওয়ান। এসা ভয়ানক চোখে তাকায় রেজওয়ানের পানে। মানুষজন অবাক। পুলিশ অফিসার হাসছে কেন? এশার আগে নিজের পার্সটা রেজওয়ানের দিকে ছুঁড়ে মারে। তা ধরে ফেলে রেজওয়ান। ভেঙচি দিয়ে অপরদিকে হাঁটা শুরু করে এশা। রেজওয়ানও ছুটে তার পিছু পিছু। 105। অনেকদিন বাদে গুলশানের ফ্ল্যাটে মাহার দম বন্ধ লাগছে। সে ছিল সাথে। এই তো পেটের ভিতরে। নিজের জানান দিত। নিজের অস্তিত্বের জানান দিত। সে নাই। মাহার বুকটাকে খালি করে পাড়ি জমিয়েছে অজানায়। আজ সকালেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে মাহা আর সার্থক। নিভা নেই বাসায়। মাহার ভীষণ ইচ্ছে ছিল একবার জিজ্ঞেস করবে কেন এমন করা হলো তার সাথে। এমিলিনও বাসায় নেই। সার্থককে জিজ্ঞেস করতে সে বলল তারা নাকি কানাডা চলে গিয়েছে। সার্থক কি করে তাদের যেতে দিল? একটা হত্যা করেও নিভা পার পেয়ে যাবে? সার্থক কি নিজের বোনকে কিছুই বলবে না? এই নতুন সার্থককে তো মাহা চিনে না। মাহা রাগ করে সার্থকের সাথে আর কথা বলেনি। বাড়িতে পুরাতন কর্মচারী কেউই নেই। মুইংচিন, মেরি আরও কয়েকটা পুরুষ পরিচারক। কেউই নেই। একটা নতুন মেয়ে আছে কেবল, নাহার নামে। যদিও মাহা তাকে পূর্বে দেখেছিল। বছর 4 আগে। মাহা যখন প্রথম এই বাড়িতে আসে তখন। এরপরে কোথায় যেন হারিয়ে যায় নাহার। বিগত বছরগুলোতে মাহা কখনো নাহারকে দেখেনি। রাজকীয় খাটে হেলান দিয়ে নানাবিধ কথা ভেবে চলেছে মাহা। শরীরটা প্রচণ্ড দুর্বল। ডক্টর বেড রেস্টের নির্দেশ দিয়েছেন। সার্থকের সাথে রাগ করে ঘুমিয়ে পড়েছিল মাহা। এখন মাত্র উঠে বসল। মাথায় ঘুরপাক খাচ্ছে হাজারো চিন্তাভাবনা। মাহা। ক্লান্ত সার্থকের সুর। হাসপাতাল থেকে ফিরেছে মাত্র। হাতে সাদা এপ্রন। বাসন্তী রঙের শার্ট আর জিন্স প্যান্ট পরনে লোকটাকে প্রাণবন্ত লাগছে অনেক। ঝাঁকড়া চুলের মানবটা যেন পুরোদমে স্বাভাবিক। মাহা জবাব দিল না। মুখ ঘুরিয়ে ফেলল অপরদিকে। সার্থক বার কয়েক ডাকল। মাহা সাড়া দেয়নি। সার্থকেও আর ডাকেনি। আলমারি থেকে কাপড় বের করে ফ্রেশ হতে চলে গিয়েছে। মাহার মনক্ষুণ্ণ হল এবার। অভিমান হল খুব। চুপচাপ মাথাটা হেলিয়ে দেয় বালিশে। দুচোখ বেয়ে গড়িয়ে পড়ে নিশ্চুপ নোনা জল। কিছুক্ষণ বাদেই সার্থক খালি গায়ে 3/4 প্যান্ট পরনে হাজির হয় মাহার সামনে। মাহা ডান হাত কপালের উপর রেখে শুয়ে আছে। সার্থক খাটের পাশে বসে। মাহা টের পেলেও কোনো সাড়া দেয়নি। আমি কি করেছি মাহা? এমন করছো কেন? মাহা নিশ্চুপ। তুমি আমার সাথে কথা বলছো না কেন? আর চুপ থাকতে পারল না মাহা। মুখ খুলল এবার। শান্ত, কান্না মিশ্রিত অথচ দৃঢ় কণ্ঠে বলল, আপনি জানেন না আমি আমার বাচ্চা হারিয়েছি সার্থক। আপনি আপনার বোনকে কেন কিছু বলেননি? সার্থক চুপ করে আছে। মাহা, যদি তুমি জানতে। সন্তান হারানোর প্রতিশোধ এই সার্থক নেয় কি নেয়নি? মনে মনে আওড়ায় সার্থক। কি হলো, কথা বলছেন না কেন আপনি? জবাব দিন সার্থক। আমার উত্তর চাই। চিৎকার করে উঠে মাহা। সার্থক শক্ত করে জড়িয়ে ধরল মাহাকে। পিঠে হাত বুলিয়ে বলল, শান্ত হও মাহা। প্লিজ এমন পাগলামি করো না। মাহা কাঁদতে কাঁদতে বলে, আমার উত্তর চাই সার্থক। আমি তোমাকে নিয়ে হাসপাতালে চলে যাওয়ার পরই নাকি নিভা,
এমিলিন বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আমি বাড়ি ফিরে নিভাকে পাইনি। বিশ্বাস করো মাহা, নিভাকে হাতের কাছে পেলে আমি খুন করতাম। আমিও তো সন্তান হারিয়েছি। মাহা কতক্ষণ সার্থকের বুকে মাথা রেখে কাঁদল। মানুষটাকে ভুল বুঝেছিল সে। কান্না অফ করো প্লিজ। তোমার ক্রন্দন মুখ আমি সহ্য করতে পারি না মাহা। বলেই মাহার চোখের পানি মুছিয়ে দিল সার্থক। মাহা এতক্ষণে শান্ত হয়েছে কিছুটা। বুকের ভার কমেছে। বারান্দায় যাবে? ইচ্ছে করছে না। তোমার জন্য একটা উপহার এনেছিলাম। কি উপহার? চলো, দেখাচ্ছি। বলেই মাহাকে কোলে তুলে নিল সার্থক। খোলামেলা বৃহৎ বারান্দা, হরেক রকম তরুর মেলা, মেঘাচ্ছন্ন আকাশ, ঝিঝি পোকার ডাক ভেসে আসছে দূর থেকে। বারান্দার মাটিতে পেতে রাখা বিছানায় মাহাকে আলতো করে নামিয়ে দিল সার্থক। মাহা চোখ বুজে আছে। এত উৎকণ্ঠা, চিন্তা সবকিছু ছাপিয়ে আজও সার্থকের কাছাকাছি আসলে মাহা লজ্জা পায়। মাহা, চোখ খুলো। চোখ খুলেই চোখের সামনে জিনিসটা দেখে ছলকে উঠে হৃৎপিণ্ড। একটা বীণা। কতদিন বীণা বাজানো হয় না, গান গাওয়া হয় না। মাহার গানের গলা এতটাই শ্রুতিমধুর যে তার বান্ধবী রুমানা তাকে কোকিল বলে ডাকত। জীবন ছন্দের আড়ালে আজ কোথায় যেন হারিয়ে গেল সেই সুর, সেই গান। মাহার কোলে আলতো করে মাথা রাখে সার্থক। বাজাবে না বীণা? তোমার বান্ধবী রুমানার কাছে শুনলাম তুমি নাকি বীণা বাজাতে পারো। আমাকে তো কখনো বলনি। সময় হয়ে ওঠেনি। আজ বাজাবে একটু? একটা গান শোনাবে? এতদিন পরে। সব ভুলে গিয়েছি। তাছাড়া গলাও তো ভালো না। উফ মেয়ে, আমিই তো। সার্থক উঠে মাহার কাছে এগিয়ে দেয় বীণা। মাহা হাত বুলায় বীণাতে। পুরনো স্মৃতি মাথা চাড়া দিয়ে উঠে। মা খুব ভালো বীণা বাজাতেন। ছোটবেলায় মাহা ছাদে মায়ের বীণা বাজানো শুনত। স্মৃতিগুলো আজ আবছা আবছা। 106। মন খারাপ। প্রিয় জিনিসটা সামনে পেয়েও সুর তুলতে ইচ্ছে করছে না। মাহা, আমাকে বাজিয়ে শোনাবে না? সার্থকের আকুতি। মাহা ভগ্ন হৃদয় আবারও হাতে তুলে নেয় বহুদিনের পুরানো বন্ধুকে। কান্নার ফলে গলা ভেঙে আছে। মাহা চোখ বন্ধ করল। বাইরে মেঘাচ্ছন্ন আকাশ চিরে টুপটাপ বৃষ্টি পড়ছে। ঝিঝির ডাক নেই। নিস্তব্ধতা। মন দুলানো স্নিগ্ধ পবন। বীণার তারে তারে সুর তুলছে মাহা। হেমন্ত মুখোপাধ্যায়ের আমিও পথের মতো হারিয়ে যাব। আমিও নদীর মতো আসব না ফিরে আর। আসব না ফিরে কোনো দিন। আমিও দিনের মতো ফুরিয়ে যাব। আসব না ফিরে আর আসব না ফিরে কোনো দিন। মন আমার বাঁধল বাসা ব্যথার আকাশে। পাতা ঝরা দিনের মাঝে মেঘলা বাতাসে। আমিও ছায়ার মতো মিলিয়ে যাব। আসব না ফিরে আর আসব না ফিরে কোনো দিন। যাবার পথে পথিক যখন পিছন ফিরে চায়, ফেলে আসা দিনকে দেখে মন যে ভেঙ্গে যায়। চোখের আলো নিভল যখন মনের আলো জেলে। একলা এসেছি আমি একলা যাব চলে। আমিও সুখের মতো ফুরিয়ে যাব। আসব না ফিরে আর। শেষের চরণটুকু আর গাইতে পারল না মাহা। সে হারিয়ে গিয়েছে। পথের মতো। আর কখনো ফিরে আসবে না বাবা মায়ের কোলে। আজ নিজের বাবা মা চৈতিকেও খুব মনে পড়ছে মাহার। সার্থক মাহাকে জড়িয়ে ধরে চুমু খেল কপালে। চোখের পানি শুষে নিতে নিতে বলল, আমি আছি, থাকব।
নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার থাকব। একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। অলকানন্দা। ফিসফিসিয়ে বলা কথা। হয়তো মাহা শুনেছে কিংবা শুনেনি। ওকে কোথায় কবর দিয়েছেন সার্থক? আমাকে একবার নিয়ে যাবেন? আমার বুকটা ভীষণ ফাঁকা লাগছে সার্থক। বিছানার সামনেই বড় জানালা। বিছানায় শুয়ে পা দুটো জানালার গ্রিলে তুলে বাইরের বৃষ্টি দেখতে মগ্ন এশা। সেদিন এত রিয়েক্ট করা বোধহয় ঠিক হয়নি। পুলিশটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে গিয়েছে কেবল, কোনো প্রতিক্রিয়া দেখায়নি। ভাবা যায় এসপি রেজওয়ান এশার কাছে ক্ষমা চেয়েছে। ইহা ভারী আশ্চর্য ঘটনা। লজ্জায় লাল হয় শ্যাম দুটো কপল। এই তো সেদিন 107। সেই কখন থেকে আপনি আমার পিছন পিছন আসছেন। আপনার সমস্যাটা কি? কোনো সমস্যা নাই। তোমার ব্যাগটা আমার কাছে, এটা নাও বলেই ব্যাগটা এগিয়ে দেয় রেজওয়ান। ওহ, খালি ব্যাগ ফেরত দিতেই এসেছে আর আমি কত কি। মনে মনে ভেবে দীর্ঘশ্বাস ফেলে এশা ব্যাগটা হাতে নেয় সে। দুজনেই দাঁড়িয়ে। কেটে গিয়েছে সহস্র সময়। কোনো কথা কারো মুখে নেই। একজনের মনে সুপ্ত অভিমান, আরেকজনের অপরাধবোধ। কিছু বলতে গিয়েও আমতা আমতা করছে রেজওয়ান। কিছু বলবেন না মানে হঠাৎ দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছিলে কেন? দেশে দম বন্ধ হয়ে আসছিল তাই। এখন কোথায় মানে এখন কি কোথাও কর্মরত আছো? হ্যাঁ, সিলেটে একটা কোম্পানিতে আছি। ওহ, তার মানে সিলেট থাকো এখন? ঢাকায় কতদিন আছো? হুম, থাকবো আর কিছুদিন। আরও কিছু বলবেন? তারা আছে? ছিল একটু। একটা কথা বলতাম মানে আসলে এএসপি রেজওয়ানকে তোতলানো মানায় না। বলুন কি বলবেন, সরাসরি বলুন। মেয়েটা আগের চেয়ে অনেকটা বদলে গিয়েছে। কি তেজ কণ্ঠে। থতমত খায় রেজওয়ান। দীঘল চুলের শ্যামবতী পরিপূর্ণ নারী। ধারালো যার কণ্ঠস্বর। এলোমেলো বেনি করে রাখা হাঁটু সমান চুলগুলোতে। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো এশা? আশ্চর্য। আমি আপনার উপর রেগে থাকব কেন? উইদিনের ওই আচরণের জন্য আমি সত্যিই দুঃখিত এশা। কাজটা সঠিক হয়নি আমার। তখন এতটা স্ট্রেসের ভিতর ছিলাম। সমস্যা নেই মি রেজওয়ান। আপনি আমার এতটা কাছের মানুষও নন যে এতটুকু কারণেই আপনার উপর রাগ করা লাগবে। আমার তো সেই ঘটনা মনেও নেই। এশার হেয়ালি করা কথাটা যেন তীরের মতো রেজওয়ানের বুকে আঘাত করল। এই মেয়েটাকে রেজওয়ান ভালোবাসে না। ভালোবাসা সব ওই একজনকে ঘিরে। কিন্তু তবুও কেমন যেন একটা টান মেয়েটার প্রতি। রেজওয়ান দাঁড়িয়ে রইল কিছু সময়। কথা হয়নি দুজনাতে। মৃদু হিমেল বাতাস বইছে। আজ তাহলে আসি মি রেজওয়ান। ভালো থাকবেন। রেজওয়ানকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই সম্মুখে অগ্রসর হয় এশা। মুখে বিশ্বজয়ী হাসি। এই তো চাচ্ছিল সে। গত 4টা বছর অনলে পুড়েছে হৃৎপিণ্ড। পছন্দের মানুষের কাছে অপমানিত হওয়ার দুঃখ যে ঠিক কতটা, কতটুকু গভীর, কতটুকু জ্বালাময়ী। আহ রেজওয়ান, যদি তুমি এই অনল বুঝতে, একতরফা ভালোবাসা বুঝতে, তাহলে হয়তো স্বয়ং লেখিকারও তোমাদের নিয়ে এত ভাবতে হতো না। বর্তমানে ফিরে এসা। হঠাৎ করেই ভীষণ কাঁদতে ইচ্ছে করছে তার।
বিগত বছরগুলোতে সেই বিদেশি ভাটিতে কেমন করে পড়েছিল এক এশা জানে আর তার সৃষ্টিকর্তাই জানে। ক্ষমা করবে না এশা। এত সহজ সবকিছু। বাইরে ঘোর অন্ধকার, একটানা বৃষ্টি, কেমন যেন বৃষ্টির শব্দটা একঘেয়ে, কানে তোবদা লাগানো, ঝুম 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 ঝুম, গায়ে কাটা দিয়ে ওঠে। মনে হয় দূরে কোনো অশরীরই ডাকছে। হাত বাড়িয়ে গুলশানের বহুতল ভবনের ডুপ্লেক্স বাড়ির বারান্দায় পাগলামি করছে এক নারী। এই ঘোর অন্ধকার রাতে সে কবরে যেতে চাচ্ছে। সার্থক ঝাপটে ধরে আছে মাহাকে। মাহা কোনো মতেই মানতে চাচ্ছে না। সে এখনই যাবে। আপনি একটা পাষাণ। আপনি বাবা হয়ে এমন করছেন। আমি যাব। এখনই নিয়ে চলুন আমায়। মাহা, শান্ত হও। এতরাতে কবরস্থানে যাওয়া ঠিক হবে না মাহা। তাও না হয় যেতাম। বাইরে যে এত বৃষ্টি। আপনি কেন এত বাহানা দিচ্ছেন সার্থক? আপনি একটা নিষ্ঠুর। আমি পাষাণ, আমি নিষ্ঠুর। সব মানলাম। একটু শান্ত হও মাহা। শান্ত হতে বলছেন আমায়? আমি কি করে শান্ত হব? আমার মেয়েটা হাত বাড়িয়ে ডাকছে। আমাকে যেতেই হবে। না, তুমি যাবে না। আপনি আমায় ছাড়ুন। আমি যাবই। নয়তো আমি আমার জীবন দিব আজ। মাহা, যা কোনো দিন হয়নি তাই হয়েছে আজ। সার্থক মাহার হলদেটে লালচে হয়ে আসা গালটা ছুঁয়ে বলে, আমি কি করলাম এটা মাহা? আমি এটা কি করলাম? মাহা নিজের গাল থেকে সার্থকের হাতটা সরিয়ে দেয়। লালচে হয়ে আসে তার চোখ। অভিমানে গাঢ় হয় মুখমণ্ডল। তবুও পাগলামি করে মাহা। তাকে যে যেতেই হবে। সার্থক একা হাতে সামাল দিতে হিমশিম খাচ্ছে মাহাকে। ওর অর্ধেক ওজনের মেয়েটার শরীরে আজ যেন কোনো পিশাচের শক্তি ভর করেছে। মাহাকে জোর করে ঘরে নিয়ে এসেছে সার্থক। মাহা পাগলামি করেই যাচ্ছে। তার যেতেই হবে আজ। হঠাৎ করেই বৃষ্টি থেমে গেল। 108। একেবারে হঠাৎ করে। নিস্তব্ধতা চারপাশে। ঘড়ির টিকটিক আওয়াজের মাঝেই ঢং ঢং শব্দ জানান দেয় রাত 3টা বাজে। মাহার হাত দুটো ওড়না দ্বারা বেঁধে দেয় সার্থক। ছোট টেবিলের ড্রয়ার হাতড়ে তাড়াহুড়ো করে কিছু একটা খুঁজতে ব্যস্ত সে। বৃষ্টি তো থেমেছে। এবার নিয়ে চলুন আমাকে। ও ডাকছে। কষ্ট হচ্ছে ভীষণ। আপনি না ওর বাবা? সার্থক জবাব না দিয়ে একমনে খুঁজে যাচ্ছে ইঞ্জেকশনটা। কি হলো জবাব দিন। যাবেন না আপনি? আমি যাচ্ছি তবে। আমার হাত বেঁধে আপনি আমাকে আটকে রাখতে পারবেন না। বলেই উঠে দাঁড়ায় মাহা। ছুটে যায় দরজার কাছে। সার্থকও দৌড় দেয় মাহাকে ধরতে। পিছন থেকে ঝাপটে ধরে মাহাকে। ছাড়ুন আমায়। আমি যাবই। চিৎকারে কানে তোবদা লেগে যাওয়ার মতো অবস্থা। সার্থক সব ক্ষেত্রে কঠিন হলেও মাহার বেলায় সে ধীরস্থির, নরম, কোমল, ধৈর্যশীল, শান্ত। চুপ মাহা। আর একটা কথা বললে তুমি আমার মরামুখ দেখবে। অসহায় হয়ে আসে লালচে অভিমানী চোখজোড়া। এটা কি শোনালো সার্থক? এতক্ষণের পাগলাটে মাহা যেন একেবারেই শান্ত, নীরব, নিশ্চল। একটা মাংসপিণ্ডে বেষ্টিত পাথরে মূর্তি। মাহাকে নিয়ে খাটে বসিয়ে তার হাতে আলতো করে ঘুমের ইঞ্জেকশন পুশ করে সার্থক। নেতিয়ে আসে মাহার চোখজোড়া। কয়েক ঘন্টার জন্য অন্ধকার জগতে পাড়ি জমায় সে। ঘুম নেই কেবল সার্থকের চোখে। ভালোবাসা। কি অদ্ভুত এই ভালোবাসা। নরপিশাচকেও মানুষে পরিণত করে দিতে পারে।
যার অন্তরে বিন্দুমাত্র ভালো লাগা ভালোবাসা ছিল না, সেই বুকে ভালোবাসার উদ্রেক জাগিয়ে সবকিছু নিঃশেষ করে কেন পাগলামি করছে জ্বালাময়ী নারী? এ কি তবে কৃতকর্মের ফল? এতটা যন্ত্রণাময়? দীর্ঘশ্বাস ফেলে সার্থক আলমারি থেকে নিজের এবং মাহার কিছু কাপড় গুছিয়ে লাগেজে তুলে নেয়। মাহাকে কোনোভাবেই কবরস্থানে নিয়ে যাওয়া যাবে না। পাগলামি করবে, বাচ্চাকে দেখতে চাইবে, তারপর হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক করতে পারে। সার্থক কোনো ক্রমেই তা চায় না। তাই তো আজ রাতেই এই শহর ছেড়ে, কৃত্রিমতা ছেড়ে পাড়ি জমাবে সিলেটে। যদিও পিছুটান থাকবে তবুও ভালো থাকবে মাহা। সার্থকের অলোকানন্দা। এটা কি তবে গল্পের নতুন অধ্যায় নাকি সমাপ্তির ঘণ্টা? 109। মৃদু আলোর ঝলকানিতে ঘুম ভাঙে মাহার। মাথাটা ভনভন করছে, ধপধপ করছে নার্ভস। ভীষণ ব্যথা। মাহা সহ্য করতে পারল না। দুহাতে মাথা চেপে ধরে চিৎকার করে উঠল সে। সার্থক পাশেই ছিল। তন্দ্রায় আচ্ছন্ন হয়ে ঝিম ধরে। মাহার চিৎকারে সচল হয় মস্তিষ্ক। কি হয়েছে মাহা? বেশি ব্যথা করছে? হুম। ভারী গলায় সায় দেয় মাহা। মাথায় কয়েক টনের বস্তা রেখেছে কি কেউ? অনেক ভারী লাগছে মাথাটা। তুমি ফ্রেশ হয়ে এসো। ব্রেকফাস্ট খেয়ে ঔষধ খাবে। ফ্রেশ হয়ে বাইরে বের হয় মাহা। সার্থক বিছানায় খাবারের প্লেট হাতে বসে আছে। মাহা এতক্ষণ যাবৎ খেয়াল করেনি। এই ঘর তো সম্পূর্ণ ভিন্ন। এটা কোথায়? টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে মাহা বিছানার কাছে এগিয়ে আসে। এটা তো আমাদের ঘর না। আমরা কোথায় আছি সার্থক? বসো, খাবে। আপনি আমায় এড়িয়ে যাচ্ছেন। বলবো শোনা, আগে খেয়ে নাও। মাহাকে পাশে বসিয়ে রুটি খাইয়ে দেয় সার্থক। অতঃপর ঔষধ। এবার বলুন, কেমন উস্খুস্ক হয়ে আছে চুলগুলো? আমি নারিকেল তেল গরম করে নিয়ে আসি। তুমি বসো চুপচাপ। সার্থক বেরিয়ে গেল ঘর থেকে। 4 বছরে মাহা সার্থককে অনেকটুকুই চিনেছে। নিজে কোনো কথা বলতে না চাইলে সে কথা ওর মুখ হতে বের করা অসম্ভব প্রায়। হঠাৎ চোখ চলে যায় পাশের পর্দা দিয়ে ঢাকা বিস্তর কাচের দরজার পানে। মাহা এগিয়ে যায় সেদিকে। দুহাতে পর্দা সরাতেই কাচের দরজা ভেদ করে দেখা মিলে কয়েক সারি পাহাড়ের। মাঝে বয়ে গিয়েছে নীলচে নাম না জানা এক বিস্তৃত নদী। মাহা পুলকিত, উচ্ছ্বসিত। ভুলে গেল জাগতিক সকল ভাবনা। কাচের বিস্তর দরজাটা খুলে বৃহদাকার এক খোলা বারান্দা আবিষ্কার করে মাহা। হিমেল স্নিগ্ধ বাতাস বইছে। সারি সারি পাহাড়, সবুজের ছায়ের যেন। দালানটা বেশ উচ্চতায় গড়া। নদীর ছলাৎ ছলাৎ জলের মুগ্ধ শব্দ কানে বাজছে। আকাশে হরেক রকম পাখি। মাহা আনমনা হয়ে যায়। কি সুন্দর প্রকৃতি। রেলিং ধরে অবলোকন করে প্রাকৃতিক নয়নাভিরাম। মাহা, ঘরে এসো। সার্থকের আহ্বানে ঘরে ফিরে মাহা। চারিদিক সে ভালো করে পরখ করে এতক্ষণে। অফ হোয়াইট রঙের দেয়ালে ঘেরা ঘর। একপাশে একটা খাট, খাটের পাশে ছোট একটা টেবিল, একটা আলমারি আর গুটি কয়েক আসবাবপত্র। বর্ষার ছিমছাম ঘর। সার্থক একটা বাটিতে নারিকেল তেল গরম করে দাঁড়িয়ে আছে। তুমি নিচে বসো, আমি খাটে বসে তেল দিয়ে দেই। আচ্ছা। মাহা টাইলসে নিচে বসে পড়ে। সার্থক বসে খাটে। মাহার কোকড়া চুলগুলো এলোমেলো, জট লাগানো। বহুদিন চুল আঁচড়ানো হয়নি বোধ হয়। কোনো মতে একটা খোপা করা।
আস্তে করে খোপাটা খুলে দেয় সার্থক। কোমর সমান চুলগুলো সারা পিঠময় ছড়িয়ে পড়ে লহমায়। চিরুনি দিয়ে আস্তে আস্তে চুলের জট ছাড়ায় সার্থক। অতঃপর গরম তেল দুহাতের তালুতে ঘষে অতি যত্নে মাহার চুলে লাগাচ্ছে সার্থক। মাহা চুপ করে অনুভব করছে সময়টা। মস্তিষ্ক ঠান্ডা, মন শান্ত। সার্থক একমনে চুলে তেল মালিশ করে যাচ্ছে। আপনি আমাকে দূরে নিয়ে এসেছেন, তাই না? কিছুক্ষণের জন্য হাত থেমে যায় সার্থকের, তবে পুনরায় সচল হয় হাত দুটো। যেন মাহার কথা শুনেনি সার্থক। মাহার নার্ভস শান্ত রাখার ঔষধ দেওয়া হয়েছে। তাছাড়া দূরে চলে এসেছে তারা। মাহার অস্থিরতাও কমেছে অনেকটা। হয়তো সময়ের সাথে সাথে আরও কমে যাবে সকল অস্থিরতা। আমরা এখন সিলেট রয়েছি। এটা আমার বাগান বাড়ি। সিলেট? আমি এখানকার একটা ভালো হসপিটালে জয়েন করেছি। অফারটা অনেকদিন আগেই পেয়েছিলাম। তোমাকে জানানো হয়নি। মাহা নিশ্চুপ, দৃষ্টি বারান্দায়। সার্থক মাহার চুলগুলো সরিয়ে ভালোবাসার পরশ এঁকে দেয় মাহার গ্রীবাতে। বহুদিন বাদে সুপরিচিত সেই স্পর্শটা পেয়ে মাহা শিউরে ওঠে। সকল যন্ত্রণা ঠেলে দিয়ে নিজের মাঝে এক অন্য সত্তা আবিষ্কার করে মাহা, যার এই মুহূর্তে একান্ত স্পর্শ প্রয়োজন। বহুদিনের তৃষ্ণার্ত মাহা। আরও গভীর হয় সার্থকের স্পর্শ। বাইরে আসমানের পূর্বাংশে দিবাকর তেজস্বী হচ্ছে। ঘরে থাকা প্রাণদুটিও তেজস্বী হয়ে উঠছে ভালোবাসার দাবানলে। দরজায় ঠকঠক করছে কেউ। মুইংচিনের গলা। সাত সাত। একতু বাইরে আছো? জরুরি প্রয়োজন আছে। দুপুর 2টো বাজে প্রায়। সার্থকের বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে মাহা। আস্তে করে মাহাকে সরিয়ে গায়ে টি শার্ট জড়িয়ে দরজার কাছে আসে সার্থক। দরজার এপাশ থেকে ফিসফিসিয়ে বলে, আসছি। তুমি নিচে অপেক্ষা করো। ওকে। ফ্রেশ হয়ে নিচে আসে সার্থক। মুইংচিন, মেরি, নাহার এই বাড়িতে এসেছে সার্থকের সাথে। পাহাড়ের উপরে 2 তালা ডুপ্লেক্স বাড়ি। আশেপাশে দূরদূরান্ত পর্যন্ত কোনো জনবসতি নেই। শুভ্র রঙের বাড়িটা। বাড়ির সম্মুখে বিস্তৃত বাগান। ডেভিড দেখা করতে এসেছে 7। আমাদের হিবিপি এর কি খবর? ঘড়ির দিকে তাকিয়ে বলে সার্থক। আমি সঠিক জানি না। কোথায় সে এখন? বাইরে বাগানে। আচ্ছা, ভিতরে আসতে বলো। বাড়ির ভিতরটা ভীষণ মনোরম। একপাশ ঘেরা কাচের দেয়াল। সেখান থেকে দেখা মিলে সারি সারি পাহাড়ের। কাচের দেয়াল ঘেঁষেই সোফা রাখা। মাঝে সেন্টার টেবিল। বর্ষর ছিমছাম বাড়িই বলা যায়। জাম্বিয়ার লুসাকা অঞ্চলের বাসিন্দা ডেভিড। বিশালাকৃতির দেহের কৃষ্ণাঙ্গ মানব। ডেভিড মূলত বামপন্থী। জন্মগতভাবে খ্রিস্টান হলেও সে কোনো ধর্মে বিশ্বাসী নয়। সার্থকের ডানহাত বলা চলে। সার্থককে গুরু হিসেবে মেনে আসছে ডেভিড সেই ছোটকাল থেকে। 20 বছরের এই যুবক সার্থকের জন্য প্রাণ দিতে রাজি, আর সময় আসলে সার্থকের কথায় প্রাণ নিতেও রাজি। কি খবর ডেভিড? গুড, ব্রো। আরও কিছু কথা হলো। অতি গোপন কিছু কথা। 110। নিচতলাটা উপরতলার চাইতেও সুন্দর। মাহা ঘুরে ঘুরে দেখছে বাড়িটা। মেরি পাশেই আছে। বাড়িটা ভীষণ সুন্দর মেরি। জি, ডক্টর স্যার নিজের মতো সাজিয়েছেন সবটা। কোথায় তোমার ডক্টর স্যার? ডক্টর স্যার জরুরি কাজে বাইরে বেরিয়েছেন ম্যাম। আপনাকে বলেছেন খাবার খেয়ে নিতে। মাহা অবলোকন করছে চারপাশ। নিচতলাটা ভীষণ বড়।
ঘরের মাঝ দিয়ে ডিএনএ ডাবল হেলিক্স সূত্রের মতো প্যাঁচানো গোল সিঁড়ি উপরতলায় উঠে গিয়েছে। বাড়ির মূল ফটক সেগুন কাঠে নির্মিত। ড্রয়িং রুমটাও বিশাল। দেয়ালে একটা মৃত হরিণের মাথা সাজিয়ে রাখা, যা দেখে খানিক কষ্ট পেল মাহা। এরকম মৃত প্রাণী ঘরে সাজিয়ে রাখা মাহার পছন্দ নয়। ম্যাম, চলুন খেয়ে নিবেন। নয়তো স্যার আমাকে বকবেন। মাহারও ভীষণ ক্ষুধা লেগেছে, তাই কোনো দ্বিরুক্তি সে করেনি। খাবার খেয়ে সোফায় বসে মাহা। মাথার যন্ত্রণা কমেছে অনেকটা। তবে মাহার কিছু প্রশ্নের উত্তর চাই, যার উত্তর কেবল সার্থকের কাছেই রয়েছে। এমন সময় বাইরে হতে একটা করুণ চিৎকার ভেসে এলো। মাহা দৌড়ে বেরিয়ে এলো বাইরে, সাথে মেরি এবং নাহারও। বিস্তৃত অংশজুড়ে বাগান। পশ্চিম কোণে বাগানের দিক হতেই ভেসে আসছে আর্তনাদ। মাহা এগিয়ে যায় সেদিকে। নাহার ও মেরি একে অপরের মুখের দিকে তাকাল। স্পষ্ট ভয় তাদের চেহারায়। তারাও ছুটে মাহার পিছু পিছু। মাহা বাগানের ভিতর প্রবেশ করে দেখে একজন মালি বয়স 40 কি 45 হাত চেপে বসে আছেন। হাত দিয়ে গলগল করে রক্ত পড়ছে। হাফ ছেড়ে বাঁচে মেরি ও নাহার। নাহারের ছিপছিপে পাণ্ডুর মুখে স্বস্তি। কি হয়েছে আপনার? বিচলিত কণ্ঠ মাহার। নাহার, আপনি একটু ফার্স্ট এইড বাক্সটা নিয়ে আসুন জলদি। নাহার বাক্সটা আনতেই মাহা মধ্যবয়স্ক লোকটার হাত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। লোকটা চোখমুখ খিচে বসে। হয়তো পুরুষ বিধায় কাঁদতে পারছেন না তিনি। ব্যথা কমেছে চাচা? কি মায়ামো মেয়েটার মুখ, কি মণিমুগ্ধকর মেয়েটার সুর। হিন্দু সজল দাস যেন দেবী দুর্গার দেখা পেলেন। মুখে কিছু না বললেও অপর হাত দিয়ে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। হায়রে নিয়তি, পাপপুণ্যের মিলন ঘটিয়েছে। নিষ্পাপ মেয়েটার জন্য মায়া হল সজল দাসের। সজল বোবা মানুষ, কথা বলতে পারেন না। মুখে আ করলেন। মেরি এবার বিচলিত হয়ে বলল, ম্যাম, ঘরে চলুন। বাগানে প্রচুর সাপ আছে। প্লিজ ম্যাম, আপনার কিছু হলে ডক্টর স্যারকে কি বলবো আমি? মেরি, তুমি ভীষণ ভয় পাও। অতঃপর সজল দাসের দিকে চেয়ে মাহা বলে, চাচা, বাড়িতে চলুন। একটু রেস্ট নিয়ে খাবার খাবেন। সজল ইশারায় বুঝায় সে ভালো আছে। মাহা যেন চলে যায়। সবাই এত তাড়া দিচ্ছে। অগত্যা মাহাকে বাড়ির ভিতর ফিরে যেতে হল। বাগান থেকে একটা লাশ টেনে নেওয়া হচ্ছে বাড়ির দক্ষিণ কোণে। বাগানে অশরীরী আত্মার ন্যায় হাতে ছুরি সমেত বাঁকা হেসে হাঁটছে চীন দেশের শান ধর্মের অনুসারী লোকটা। 111। সিলেটে আজ 20 দিন পূর্ণ হল। চারদিকের পরিবেশটা ভীষণ সুন্দর। মাহার অবচেতন মস্তিষ্ক খানিক ভুলে গিয়েছে তার কথা। দূরে পাহাড়ে নীলচে নদীর জলে নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছে মাহা। আজ সার্থক মাহাকে নিয়ে ঘুরতে এসেছে বাগানে। মালনীছড়া চা বাগান কি ভীষণ সুন্দর।
যতদূর চোখ যায় সবুজ ছায়ের, উঁচু নিচু ঢিবিতে তাজা চায়ের গাছ। বেশি মানুষজন নেই, আকাশে বৃষ্টি হওয়ার পূর্বাভাস। থম মেরে আছে প্রকৃতি। চায়ের দোকানে বসে চা খাচ্ছে মাহা আর সার্থক। মাহার কেবল একটাই চিন্তা আসছে মাথায়, এমন কিছু কি তার সাথে আগেও ঘটেছিল? সে কি কখনো মালনীছড়ায় এসেছিল? এমন কোনো স্মৃতি তো মনে নেই। আনমনে হয়ে আছে মাহা। সার্থক ভীষণ মজা করে চা খাচ্ছে। চা আবার সার্থকের খুবই প্রিয়। আনমনে কেন? চা ভালো লাগছে না? ধ্যান ভাঙে মাহার। সচকিত হয়ে সার্থকের পানে তাকায় মাহা। মন উদাসীন লাগছে। আমার মনে হচ্ছে এর আগেও মালনীছড়ায় এসেছিলাম আমি। হয়তো এসেছ ছোটবেলা, কিংবা তোমার দেজা ভুয়ো হতে পারে। এমনটা না। আমার। আসসালামু আলাইকুম ভাইজান। ভালো আছেন? শক্তপোক্ত শরীর, ইয়া বড় গোফ। পরনে লুঙ্গি, শার্ট আর উপরে কালো চাদর। চৌকিদার খাজার মুখে হাসি। সার্থকও হেসে জবাব দেয়, ভালো আছি। তুমি ভালো তো খাজা? আমিও খুব ভালো আছি ভাইজান। মাহা অবাক হয়ে খাজার পানে চেয়ে আছে। এই লোকটাকেও তো পূর্বে দেখেছে মাহা। তোমার ভাবি? মাহাকে দেখিয়ে বলে সার্থক। খাজা হাসে। হাসলে তাকে ভীষণ বিদঘুটে দেখায়। ভালো আছেন ভাবি? হুহুম। আচ্ছা, আমার মনে হচ্ছে আমি আপনাকে পূর্বে দেখেছি। হতে পারে অন্য কাউকে দেখছেন। ভাইজান আমি যাই। লোকটা দ্রুত পায়ে প্রস্থান করে। ঘোরাঘুরি শেষে বাড়িতে ফিরে আসে তারা। মাহার মাথায় কেবল ঘুরছে একটাই কথা। এসব তো পূর্বেও দেখেছিল মাহা, কিন্তু স্পষ্ট কিছুই মনে পড়ছে না কেন। মুইংচিন এখন বেশি একটা মাহার সামনে আসে না। এ বাড়িতে মুইংচিন, মেরি, নাহার, মালি সজল, ড্রাইভার লতিফ, দারোয়ান দুলাল আর সার্থক, মাহা থাকে। মাঝে মধ্যে ডেভিড আসে। কৃষ্ণাঙ্গ এই পুরুষটাকে মাহার পছন্দ নয়। কেমন করে যেন চেয়ে থাকে। খুবই বাজে দৃষ্টি তার। বাড়ির একপাশে পাহাড় আর অপর পাশে অর্থাৎ দক্ষিণাংশে ঝোপঝাড় সাথে ছোট একটা গ্যারেজ। মেরি বলেছে এই গ্যারেজটা নাকি বহুদিন পুরানো। আজ আকাশে চাঁদ নেই। বারান্দায় পেতে রাখা বেতের চেয়ারে বসে দূরে পাহাড়ের দিকে চেয়ে আছে মাহা। শো শো কেমন একটা আওয়াজ ভেসে আসছে দূর পাহাড় হতে। সার্থক বাইরে বেরিয়েছে একটু। রুমানার কলে ধ্যান ভাঙে মাহার। আজকাল ভীষণ আনমনে হয়ে যাচ্ছে মাহা। বাচ্চাটা মারা যাওয়ার পর কোনো কিছুই ভালো লাগে না তার। ফোন রিসিভ করে কানে ঠেকায় মাহা। কি রে কোকিল, তোরা সিলেটে শিফট করেছিস? হুম। হারামি একবারও বললি না আমাকে। রেজওয়ান ভাইয়ার কাছে শুনলাম। সরি, রুমানা। আমার আসলে কি যে হয়েছে, কিছুই ভালো লাগে না।
তুই কি আগামীকাল একটু আসতে পারবি আমার বাসায়? তোর বাবুটাকে নিয়ে আয়। দেখা হয়নি ওকে। আচ্ছা, দেখি। শরীর কেমন এখন? আছে, মোটামুটি। মনটা খালি উদাসীন লাগে। চিন্তা করিস না। আমি আসবো আগামীকাল। আমাকে একটু তোর ঠিকানাটা মেসেজ করে দে। আচ্ছা। ঠিকানা মেসেজ করে মোবাইল রাখতেই সার্থকের ডাক। মাহা, তুমি কি বারান্দায়? হুম। ঘরে এসো। ক্লান্ত দেখাচ্ছে সার্থককে। সারাদিনে অনেক পরিশ্রম করে মানুষটা। মাহা এক গ্লাস পানি এগিয়ে দেয়। সার্থক এক লহমায় পান করে পুরো পানিটুকু। পিপাসা লেগেছিল খুব। মেয়েটাকে কিছু না বললেও অনেক কিছু বুঝে যায়। মাহা সার্থকের পাশে খাটে বসতেই সার্থক মাহার কোলে মাথা রাখে। মাহাও আনমনে টেনে দিচ্ছে সার্থকের ঝাঁকড়া চুলগুলো। চোখ বুজে সার্থক। মাহা। হুম। আমি যদি কখনো না থাকি তুমি চলতে পারবে না একা একা? হাত থেমে যায় মাহার। এসব কি বলছেন আপনি? এমনি বাদ দাও। ঔষধ খাচ্ছ নিয়মিত? কথা ঘুরাবেন না সার্থক। আপনি জানেন না এই পৃথিবীতে আপনাকে ছাড়া আমার আর কেউ নেই? কেন কষ্ট দেন আমাকে? আহারে, বোকা মেয়ে। আমি মজা করছিলাম রে বাবা। এমন মজা কখনো করবেন না। আমার এমন মজা একটুও পছন্দ না। ওকে, ওকে। এই যে কানে ধরলাম। আর কখনো বলবো না। ক্ষান্ত হয় মাহা। গোপনে দীর্ঘশ্বাস ফেলে সার্থক। জীবন নামক খেলায় এবার ক্লান্ত হয়ে পড়েছে সার্থক। মাহাকে নিয়ে একটা সুন্দর জীবনের স্বপ্ন কখনো পূরণ হবে না সার্থকের। তাই যতদিন আছে মাহাকে নিয়েই থাকতে চায় সার্থক। আর কোনো পিছুটান নয়। 112। সূর্যোদয়টা কি যে মনোরম। ধূসর আকাশে লালচে সূর্যের উঁকি। ধীরে ধীরে নিজের অস্তিত্বের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে লালচে সূর্যটা। বাগানে হরেক রকম ফুলের ছড়াছড়ি। পরাগ, বেলি, কুড়ি, দোপাটি, জবা, চাপা, কামিনী, চামেলি, ডালিয়া, গুলবাহার, কাঠগোলাপ, ড্যাফোডিল, মালতী, টগর, গন্ধরাজ, জুই কি নেই বাগানটায়। এক কোনায় সারিতে অলকানন্দা গাছের সমাহার। সবুজের মাঝে থোকায় থোকায় ছড়িয়ে হলদে ফুলগুলো। কাঁচা হলুদ। মাহার গায়ের রংটাও এমন। সজল পানি দিচ্ছেন বাগানে। বাড়ির সবাই ঘুমে। চাচা, ভালো আছেন? মাথা নাড়ায় সজল। মাহা মাথার উড়োনা টেনে সজলের সামনে দাঁড়িয়ে। আমাকে দিন আমি পানি দেই। না বোধক মাথা নাড়ায় সজল। বাড়িয়ে থাকা হাতটা গুটিয়ে নেয় মাহা। আপনি কথা বলতে পারেন না, চাচা? এবারও না বোধক মাথা নাড়ায় সজল। আহারে, মাহার বড্ড মায়া হলো সজলকে দেখে। আশেপাশে ঘুরে দেখছে মাহা। স্নিগ্ধ ভোরের দাপটে সবকিছুই যেন অভূতপূর্ব হয়ে উঠেছে।
পাহাড়, নদী, বাগান। অপূর্ব। মাহা মুগ্ধ। সবই ভালো, তবে কেমন জানি গা ছমছমে লাগে। বিশেষ করে বাড়ির দক্ষিণ দিকটা। হয়তো পুরানো গ্যারেজ আর ঝোপঝাড় আছে বলে। মাহা রান্না বসিয়েছে আজ। সার্থকের পছন্দের খিচুড়ি, গরুর মাংস ভুনা আর বিরিয়ানি রান্নায় ব্যস্ত গৃহিণী। সার্থক উকি দিয়ে গিয়েছে দুয়েকবার। মাহা বকে পাঠিয়েছে। মেরি, নাহার সাহায্য করতে চেয়েছিল, তবে মাহা নাছোড়বান্দা। সব করবে নিজ হাতে। টেবিলে খাবার সাজানোর সময় দারোয়ান দুলাল এসে জিজ্ঞেস করেন, স্যার, রুমানা নামে এক মহিলা আসছেন। ম্যাডামের নাকি পরিচিত? হ্যাঁ। ভিতরে নিয়ে আসো। রুমানা আর ওর 3 বছরের ছেলে এসেছে। বাড়িতে ঢুকেই দৌড়ে মাহাকে জড়িয়ে ধরে রুমানা। কেমন আছিস, কোকিল? ইস রে, একদম শুকিয়ে গেছিস। পাশে ছোট রাতুল দাঁড়িয়ে। মাহা খানিক হাসল রুমানার কথায়। রাতুলকে কোলে নিয়ে বলল, তোমার মা সেই আগের মতোই আছে বাবা। সার্থকের সাথে কুশল বিনিময় হয় রুমানার। সোফায় বসে কথায় ব্যস্ত হয়ে গেল দুই রমণী। সার্থক নিজেই খাবার নিয়ে খেয়ে নিয়েছে। অনেকদিন বাদে হাসজ্জ্বল দেখাচ্ছে মাহাকে। তাই ওকে আর বিরক্ত করতে চায়নি সার্থক। হাতে সাদা এপ্রন নিয়ে মাহার সামনে হাজির হয় সার্থক। মাহা, আমি আসি। আজ একটু ফিরতে দেরি হবে। রুমানা আজ থেকে যাবে কিন্তু। জিহ্বায় কামড় দেয় মাহা। ইস। গল্প করতে করতে সার্থককে খাবার দিতেই ভুলে গিয়েছে সে। সার্থক খেয়াল করেছে সবটা। অতঃপর মুচকি হেসে বেরিয়ে পড়ে সে। ফ্রেশ হয়ে খেয়ে নে। আজ আমি রান্না করেছি। রাতুল বাবা, বিরিয়ানি খাবে তুমি? কি কিউট বাচ্চাটা। মাহার কথা শুনে ড্যাব করে তাকিয়ে আছে। আন্টি কি বলছে? আন্টিকে বলো ইয়েস আন্টি। রাতুল খাবে। রাতুল চুপ। মাহা কোলে উঠিয়ে নেয় রাতুলকে। রাতুল প্রথমে চুপচাপ থাকলেও আস্তে আস্তে মাহার সাথে ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে ওর। আন্টি, এটা কি? আন্টি, ওটা কি? করে পাগল করে দিচ্ছে মাহাকে। মাহাও মনের আনন্দে জবাব দিচ্ছে। খাবার দাবার সেরে নাহারকে নিয়ে সারা বাড়ি ঘুরিয়ে দেখালো রুমানাকে। এখন দুজনে মিলে চা নিয়ে সোফায় বসেছে গল্প করতে। বিকেল ছুঁই ছুঁই। রক্তিম আকাশ। পাখিগুলো ফিরে যাচ্ছে আপন নীড়ে। রাতুল সারা হলরুম ঘুরে ঘুরে খেলছে। চায়ের কাপে চুমুক দিয়ে রুমানা বলে, টুকিকে ভীষণ মনে পড়ছে রে কোকিল। কিছুক্ষণ শান্ত থাকে উভয়ই। 113। টুকির বাবা চলে গেলেন বছর 2 আগে। মেয়ের বিচার দেখে যেতে পারলেন না। পুলিশও তো কেসের কোনো অগ্রগতিই করছে না। রেজওয়ান ভাইয়া কেসটা ছেড়ে দিল, আর কোনো গতিই হল না কেসটার। কি সুন্দর মায়াবী ছিল টুকি। আহারে, ভালো মানুষগুলোই বুঝি আগে চলে যায়। দীর্ঘশ্বাস ফেলে রুমানা। মাহাও আনমনে হয়ে আছে। মাম্মা, মাম্মা।
হঠাৎ রাতুলের চিৎকারে সচকিত হয় দুজনে। কোকিল, রাতুল কই? আব্বু, রাতুল আব্বু কই তুমি? দুজনেই পাগলের মতো খুঁজছে রাতুলকে। তবে রাতুল নেই। রুমানা কান্না করে দিল এবারে। মাহা চিৎকার করে নাহার, মেরিকে ডাকল। রাতুলের আওয়াজ শোনা যাচ্ছে, তবে কোথাও পাওয়া যাচ্ছে না। পেঁচানো সিঁড়ির অগ্রমুখের ডানপাশে একটা গলি। এদিকটায় লাইটের আলো কম আসে বিধায় গলিটা সহজে চোখে পড়ে না। দুপাশে সাদা দেয়াল, সম্মুখেও সাদা দেয়াল, তবে ছোট একটা জানালা আছে। একপাশের দেয়ালে একটা ঘরের দরজা। রাতুল ছোট গলিটায় বসে কাঁদছে। মাহা, রুমানা অনেক খুঁজাখুঁজির পর রাতুলকে সেখান থেকে উদ্ধার করল। ভয় কাঁপছে ছেলেটা। রুমানা ছেলেকে কোলে নিয়ে বেরিয়ে আসে। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলছে রাতুল। আব্বু, ভয় লাগছে? হু, ভয় পেও না, মাম্মা আছি না। মাম্মা, রক্ত। অনেক রক্ত। ভয় পেয়ে আবোল তাবোল বকছে রাতুল। তাই রুমানা আর সেসব কথায় পাত্তা দেয়নি। কোলে ঘুম পাড়িয়ে দেয় ছেলেকে। আজ তবে আসি, কোকিল। ওর বাবা নিতে আসবে। রাতুলকে আমার দেখে রাখা উচিত ছিল। সরি রে রুমানা। আমার জন্য। তুই সব সময়ই বড্ড বেশি বকিস। তোর জন্য কিছুই হয়নি। ছেলেটা হয়েছে দুরন্ত। সব সময় খালি ছুটাছুটি। গেট থেকে রুমানাকে গাড়ি অবধি এগিয়ে দেয় মাহা। রুমানার স্বামী অনেক অপেক্ষা করছিল গাড়ি নিয়ে। রুমানা গাড়ি থেকে বাইরে তাকিয়ে হঠাৎ কৃষ্ণবর্ণের এক লোকের পাশে জিদানের মতো কাউকে দেখল মনে হল। তারা মাহাদের বাড়িতে ঢুকছে। জিদান, রুমানার চাচাতো ভাই। কিন্তু জিদান এখানে কি করে? আদৌ জিদান তো? নাকি ভুল দেখেছে রুমানা? গাড়ি অনেক দূর চলে এসেছে, তাই সেই ছেলেটিকে আর দেখা হয়নি রুমানার। বাচ্চাটাকে মেরে ফেললেই হতো। বোকার মতো কথা বলো না। প্রাণের ভয় নাই। কতদিন খাওয়া হয় না কাঁচা মাংস, কচি বাচ্চাদের মাংস। বলেই আফসোসের সুর তুলে লোকটা। কি বিভৎস দেখাচ্ছে তাকে। 114। আপনি আর কখনো মা হতে পারবেন না মিসেস ফায়রাজ। আজ মাহার চেকআপ ছিল। ডাক্তারের বলা শেষ বুলিটাই কেবল ঘুরছে মাহার মাথায়। মাহা আর কখনো মা হতে পারবে না। গাড়িতে বসে জানালা দিয়ে একদৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে মাহা। মনটা ভীষণ বিক্ষিপ্ত। সার্থক পাশে ড্রাইভিং করছে। ধূসর বর্ণের আকাশ। মন কেমন করে উঠা আকাশের মতিগতি। আজ মাহার সাথে পাল্লা দিয়ে আকাশেরও বুঝি মন খারাপ। এক নির্জন রাস্তায় গাড়ি থামায় সার্থক। দুপাশে ঘন সুপারি গাছের বাগান। নাম না কত পাখির ডাক ভেসে আসছে। দুজনেই নীরব হয়ে রইল। সহস্র সময় বাদে মুখ খুলে সার্থক। মাহা। মাহা আনমনে গাড়ির জানালা দিয়ে বাইরে চেয়ে আছে। সার্থকের ডাক বোধহয় পৌঁছায়নি তার কানে। মাহা, শুনছ?
মাহার হাত ধরে তাকে নিজের দিকে ফিরালো সার্থক। চোখ দুটো উদাসীন মাহার। নিজের সিট বেল্ট খুলে শক্ত করে মাহাকে জড়িয়ে ধরে সার্থক। কি যে হলো মাহার! কান্নার বাঁধ ভাঙে এবার। জীবনটাই গেল কাঁদতে কাঁদতে। এখন কান্নারাও হার মেনে গিয়েছে যেন। মাহা ছিল শান্ত, ধীর, আত্মসম্মানবোধ সম্পন্ন এক মেয়ে। কঠিন পরিস্থিতিও ঠান্ডা মাথায় কাজ করত মাহা। আর আজ কেন একজনের জীবনেই এত কষ্ট থাকে? একটু সুখের দেখা পেয়েও সেই সুখ ছোঁয়ার আগেই হারিয়ে গিয়েছে। নির্জনতা ছাপিয়ে আকাশে বাতাসে প্রতিফলিত হচ্ছে মাহার করুণ কান্নার সুর। এক হৃদয় ভাঙার সুর। চুপ, মাহা। আর না প্লিজ। মাহার কান্না যে সার্থকের সহ্য হয় না। অপারগ হয়ে বলে উঠে সার্থক। মাহার পিঠে হাত বুলায় অভ্যাসমত। আমি আর কখনো মা হতে পারব না সার্থক। আমি আপনাকে বাবা ডাক শোনার সুখ দিতে পারব না। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে সার্থক। আমার জন্য আপনি বাবা ডাক শুনতে পারবেন না। চুপ, মাহা। আমার কিছু চাই না। শুধু তুমি হলেই চলবে। না, সার্থক। এটা হয় না। আপনি আরেকটা বিয়ে করে নিন সার্থক। আমি চলে যাব দূরে কোথাও। বেশি বলে ফেললে না তুমি? আমাকে ছেড়ে চলে যাবে তুমি? এত সাহস তোমার? কোথায় গিয়ে লুকাবে? পৃথিবীর যেই প্রান্তে যাও না কেন আমি সেখান থেকেই খুঁজে বের করব তোমাকে, মাহা। মাহাকে ছেড়ে দিয়ে গর্জে উঠে সার্থক। মাহা হতভম্ব। সার্থক এমন প্রতিক্রিয়া দেখাবে ও কখনো ভাবেনি। সার্থক কোনো দিন মাহার সাথে উঁচু গলায় কথা বলে না। গাড়িটা খুব দ্রুত চলছে। এমন সামান্য একটা কথায় সার্থক এতটা ক্ষেপে যাবে কল্পনাও করেনি মাহা। এ যেন অন্য সার্থক। এতটা রাগী। সারা রাস্তা আর একটা কথা বলার সাহস হয়নি মাহার। ঢাকার এক প্রসিদ্ধ বাস স্টেশন। আর কিছুক্ষণ বাদে বাস রওনা দিবে সিলেটের উদ্দেশ্যে। জানালার ধারে সিটে বসে শ্যামবতী এক পূর্ণবয়স্ক রমণী। গায়ে সাদামাটা হলদে রঙের শাড়ি। হাঁটু সমান চুলগুলোতে সবসময়ের মতো এলোমেলো বেনি। রমণীর চোখ দুটো ভীষণ উদাস। আজ আবার বাবা মাকে ছেড়ে, প্রিয় শহর ছেড়ে পাড়ি জমাবে সিলেটে। সেই সাথে না হওয়া প্রিয় মানুষটাকেও। রেজওয়ানকে একতরফা ভালোবেসেছে এশা। সেই ছোটবেলা থেকে। তাই তো প্রিয় মানুষটার দেওয়া সামান্য আঘাতই ক্ষত বিক্ষত করেছে এশার হৃদয়কে। পাড়ি জমিয়েছে সুদূর বিদেশে। অপরিপক্ক থেকে পরিপক্ক হয়ে উঠেছে। পথটা বড়ই কঠিন ছিল। কিন্তু সেই মানুষটা? এতগুলো বছর কেটে গেলেও তিনি বিয়ে করেননি কেন? 30-এর কোঠা পেরিয়েছেন সেই কবে। তবে কিসের এত অপেক্ষা? কার জন্য এত অপেক্ষা? পাখি তো নীর ছেড়েছে বহুদিন আগে। মাহা অবুঝ হলেও এশা অবুঝ নয়। নিজের চোখে যে তৃষ্ণা ছিল সেই তৃষ্ণা সে দেখেছে রেজওয়ানের চোখে। আফসোস। নিজের জন্য নয়, মাহা আপুর জন্য। এই কথাটা এশা কখনো কাউকে বলেনি। হৃদয়ের গোপন তালাবদ্ধ এক কুঠুরিতে যত্ন করে রেখেছিল এতকাল। মাঝে মাঝে ভীষণ হিংসা হতো মাহা আপুর উপর। গায়ের রঙের জন্যই কি তবে রেজওয়ানের ভালোবাসার রানী মাহা? পরে আবার নিজেকে ধিক্কার দিয়েছে সহস্রবার। না, রেজওয়ান এমন মানুষ নন। মাহার বিয়ের খবর শুনে এতটা খুশি হয়েছিল এশা। এবার বুঝি রেজওয়ানকে আপন করে পাবে তবে। না, সেটাও হয়নি। এক বুক ভালোবাসার বদলে মিলেছে এক আকাশ অপমান, অবহেলা আর উপেক্ষা। এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে এশার বুক চিরে। ভালোবাসা না পাওয়ার হাহাকার।
হঠাৎ কি মনে করে জানালা দিয়ে পিছনে তাকায় এশা। এটা স্বপ্ন? রেজওয়ান দাঁড়িয়ে তার গাড়ির সামনে, আশেপাশে কি যেন ঘাড় ঘুরিয়ে খুঁজে চলেছে। ততক্ষণে ছেড়ে দিয়েছে এশার বাস। তবে কি এসপি রেজওয়ান এশাকে খুঁজতে এসেছে? হা হা করে হেসে উঠে এশার অদৃশ্য এক ছায়া। তোমাকে খুঁজতে আসবে? পাগল হলে? তুমি কি হও তার? সত্যিই তো এশা তো কিছু হয় না। কিছু না। এশা সন্তর্পণে চোখের জল মুছে ফেলে। আবারও বাইরে তাকিয়ে রেজওয়ানের প্রায় মিলিয়ে যাওয়া অবয়বটাকে বলে, ভালো থাকবেন। ভাগ্যে থাকলে আবার দেখা হবে আমাদের। রেজওয়ান হঠাৎ থমকে দাঁড়ায়। কেউ কি তাকে উদ্দেশ্য করে কিছু বলল? রেজওয়ান এখানে এসেছিল এশার সাথে কথা বলতে। এশার বাড়িতে গিয়েছিল। সেখান থেকেই জানতে পারে এশা আজ সিলেট চলে যাচ্ছে। বাস স্টেশনে তাই শেষবারের মতো আবার এসেছিল ক্ষমা চাইতে। রেজওয়ান নিজেও জানে না কেন এসব করছে। তবে মনে হচ্ছে এ মুহূর্তে ক্ষমা না পেলে তার খুব কষ্ট হবে। কিন্তু এশাকে বহু খুঁজেও পেল না রেজওয়ান। 115 দুদিন যাবৎ সার্থক মাহার সাথে কথা বলছে না। সার্থকের এমন অদ্ভুত আচরণে বিস্মিত মাহা। ছোট একটা কথাই তো বলেছে। এত রাগ করার কি আছে? এত বয়সে এসেও এমন বাচ্চাদের মতো আচরণ কি মানুষকে মানায়? মাহা তো নিজেও একটা খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে। সার্থক কি একটুও বুঝতে পারছে না মাহার বর্তমান পরিস্থিতি? দুয়েকবার কথা বলার চেষ্টা করেছে মাহা। সার্থক কোনো কথারই জবাব দেয়নি। তাই মাহাও কথা বলা বন্ধ করে দিয়েছে। সব সময় এসব অদ্ভুত আচরণ মেনে নেওয়া যায় না। এই তবে ভালোবাসা। বাগানের এক কোণে একটা স্টিলের তৈরি দোলনা রয়েছে। দোলনায় বসে সামনে তাকালে নয়নাভিরাম চমৎকার। দূরে কেবল পাহাড় আর পাহাড়ের সারি। নেশা ধরে যায়। প্রকৃতির মাঝে বিলীন হতে মন চায়। মাহা আনমনে বসে আছে দোলনায়। আজ মন বিষণ্ণ। তাই শত চেষ্টা চালিয়েও প্রকৃতিতে বিলীন হতে পারছে না মাহা। সার্থক বাসায় নেই। সকালেই বেরিয়ে পড়েছে। নাস্তাও খেয়ে যায়নি। তাই মাহাও খায়নি। মাহা বিষণ্ণ গলায় গুনগুন করছে রবি ঠাকুরের গান। আরও আঘাত সইবে আমার, সইবে আমারও। আরও কঠিন সুরে জীবনতারে ঝংকারো। যে রাগ জাগাও আমার প্রাণে বাজেনি তা চরম টানে। নিঠুর মূর্ছনায় সে গানে মূর্তি সঞ্চারো। লাগে না গো কেবল যেন কোমল করুণা। মৃদু সুরের খেলায় এ প্রাণ ব্যর্থ করো না। জলে উঠুক সকল হুতাশ, গর্জি উঠুক সকল বাতাস। জাগিয়ে দিয়ে সকল আকাশ। চরণ পূর্ণ করার আগেই চুপ করে মাহা। কেউ কি পিছনে আছে? বাজ পাখির মতো তীক্ষ্ণ নজরে চেয়ে কেউ দেখছে কি তাকে? বাতাস বইছে শো শো করে। মাহার হৃৎপিণ্ড থমকে আছে অজানা কোনো আতঙ্কে। কেউ কি আছে? মনে হচ্ছে এগিয়ে আসছে মাহার দিকে। একেবারে কাছে। আর একটু হলেই ছুঁয়ে ফেলবে। মাহা হকচকিয়ে যায়। সেই ব্যক্তি হাত বাড়াচ্ছে। সময় দ্রুত বয়ে যাচ্ছে। হঠাৎ মাহা পিছন ফিরে চায়। ডেভিড দাঁড়িয়ে। মাহা দোলনা থেকে উঠে দাঁড়ায়। কালো বৃহদাকার দানবের মতো এক প্রাণ দাঁড়িয়ে মাহার সামনে। মাহা নিজের ওড়নাটা মাথায় টেনে দেয়। ডেভিড এক ধ্যানে তাকিয়ে আছে মাহার পানে। মাহা চলে আসতে নিলে ডেভিড পিছু ডাকে, এই শুনুন। কি বিকট আর অদ্ভুতুরে গলার সুর। মাহা পিছু ফিরে বলে, আমাকে বলছেন? হ্যাঁ। বলেই মাহার সর্বাঙ্গে একবার চোখ ঘুরিয়ে নেয় ডেভিড। মাহা আর্স্ট হয়ে দাঁড়িয়ে।
বিরক্তি এবং রাগ উভয়ের সংমিশ্রণ হচ্ছে তার। আপনি এভাবে তাকাচ্ছেন কেন? আপনার কি বলার কিছু আছে? এমন কথায় কিছুটা থতমত খায় ডেভিড। এশিয়ার মেয়েদেরকে তার বরাবরই ভালো লাগে। এই মেয়ে যেমন মায়াবী তেমনি তার দেহের গঠন। হিংস্রাত্মক কামনায় হাত কচলায় ডেভিড। মাহা কোনো উত্তর না পেয়ে নিজের ঘরে ফিরে আসে। এই বাড়ির মানুষগুলো বড়ই বিচিত্র। মেরি, নাহার, মুইংচিন এরা হঠাৎ করেই কোথায় যেন উদাও হয়ে যায়। কি যেন রহস্যময় আবহাওয়া বিরাজ করে চতুর্দিকে। ডেভিড দৌড়ে যায় মেরির ঘরে। দরজা আটকে দেয়। মেরি তখন সবে গোসল করে বেরিয়েছে। ডেভিড মেরিকে শক্ত করে জড়িয়ে এক উত্তপ্ত চুমো খায়। তারপর পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে মেরির উপর। মেরি প্রথমে খানিক অপ্রস্তুত হলেও পরে ডেভিডের ডাকে সাড়া দেয়। নিজের কামনা মিটিয়ে যখন ডেভিড ফিরে আসতে চাইল তখন মেরি জড়িয়ে ধরে ডেভিডকে। ডেভিড এক ঝটকায় সরিয়ে দেয় মেরিকে। প্রত্যেকবারের মতো এবারেও কষ্ট পায় মেরি। আমাকে কেন বারবার ব্যবহার করো তুমি? আমি কি দোষ করেছি? চুপ। কেন চুপ করব আমি? মেরি চিৎকার করতে নিলে ডেভিড তার মুখ চেপে ধরে। রাগে হিসহিসিয়ে বলে, তোমরা সাদা চামড়ার মানুষ। আমি সাদা চামড়ার মানুষদের ঘৃণা করি। তাহলে বারবার আমার কাছে কেন আসো? চাহিদা মেটাতে। তুমি আমার ভোগ্যবস্তু। খবরদার ডেভিড, মুখের ভাষা ঠিক করো। মেরিকে ছেড়ে দিয়ে হা হা করে হেসে উঠে ডেভিড। মেরির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, মাহা সকল সৌন্দর্যের ঊর্ধ্বে। বলেই শার্ট হাতে নিয়ে বেরিয়ে যায় ডেভিড। পাশে থাকা ফুলদানিটা ফ্লোরে ছুঁড়ে ফেলে মেরি। মাহা, মাহা আর মাহা। লুবান, রবার্ট, সার্থক সবার কেবল একজনকে নিয়েই কেন এত আগ্রহ? কি আছে এই মেয়ের? এখন আবার ডেভিড যুক্ত হল। নিভা ঠিকই বলতো মাহা মেয়েটা ধ্বংস ডেকে আনবে। এত বছরের সবকিছু ধ্বংস হয়ে যাবে এই মেয়ের কারণে। যেই ধ্বংসের খেলা শুরু হয়েছে অনেক আগেই, এবার সেটা ভয়াবহ আকার ধারণ করবে। হুট করেই মাহার প্রতি এক ক্ষোভ জন্ম নেয় মেরির। 116। কোকিল রে, আমার রাতুল কোথায় যেন হারিয়ে গেছে। ফোনের উপারে কথাটা বলেই কেঁদে উঠে রুমানা। মানে, কি সব বলছিস রুমানা? বিস্মিত কণ্ঠস্বর মাহার। প্লিজ মাহা, তুই একটু রেজওয়ান ভাইকে আসতে বল। 24 ঘন্টা না হওয়ায় পুলিশ কেস নিতে চাচ্ছে না। আমার খুব কষ্ট হচ্ছে মাহা। অনেক পাগলের মতো সারা শহর খুঁজে এসেছে, কোথাও পায়নি আমার রাতুলকে। শান্ত হ প্লিজ। আমাকে একটু বল কখন হারিয়েছে রাতুল। প্রিস্কুল থেকে প্রতিদিন অনেকই রাতুলকে নিয়ে আসে। আজকে অনেকের একটু লেট হয় যেতে। গিয়ে দেখে রাতুল নেই। সিকিউরিটি গার্ডও বলতে পারছে না রাতুল কোথায় গেছে। এখন রাত 10টা, আমার মানিককে খুঁজে পাওয়া যায়নি। কি করছে, কেমন আছে কিছু জানি না। পুলিশ স্টেশনে গেলাম, তারা কিছুই করছে না। তুই প্লিজ রেজওয়ান ভাইকে কল করে বল উনি যেন সিলেট পুলিশ স্টেশনে একটু যোগাযোগ করেন। আচ্ছা, তুই টেনশন করিস না, আমি দেখছি কি করা যায়। রুমানার কল কেটে রেজওয়ানকে কল দেয় মাহা। রেজওয়ানের মোবাইল বন্ধ। খোলা থাকবে কি করে, সে তো এখন ফ্লাইটে। বিশেষ প্রয়োজনে কয়েক মাসের জন্য বিদেশ যাচ্ছে। এদিকে বারবার ফোন দিয়ে মোবাইল বন্ধ পাচ্ছে মাহা। তাই সাবিনা বেগমকে কল করে মাহা। রেজওয়ানের বিদেশ যাত্রার খবর শুনে চিন্তায় পড়ে যায় সে। এখন কি হবে? রুমানার বাড়ির অ্যাড্রেস মাহার জানা আছে। তাহলে কি সার্থককে একবার বলবে নিয়ে যেতে?
বারান্দা থেকে ঘরে ফিরে মাহা। সার্থক কিছুক্ষণ আগেই ফিরেছে হাসপাতাল থেকে। সোফায় হাত পা ছড়িয়ে বসে আছে সার্থক। শুনছেন? কোনো জবাব নেই। মাহার হঠাৎ কি যে হল? প্রচণ্ড রাগে সে বলল, রুমানার ছেলে রাতুল হারিয়ে গিয়েছে। আপনি কি আমার সাথে যাবেন, নাকি আমি ড্রাইভারকে নিয়ে চলে যাব? কি? অবাক হয় সার্থক। সেসব দেখার সময় মাহার নেই। ও ওড়না মাথায় পেঁচিয়ে বেরিয়ে পড়েছে। সার্থকও ছুটল মাহার পিছু পিছু। কিন্তু মন বলছে অন্য কথা। তবে কি সার্থকের ধারণা সঠিক? যদি এর পিছনে সত্যতা পায় তাহলে কথার খেলাপ করার জন্য ভয়াবহ শাস্তি পাবে সেই ব্যক্তি। 117। কোকিল, কোকিল রে, আমার রাতুল কই চলে গেল? আমার মানিক। মাহাকে দেখে কান্নায় ভেঙে পড়ল রুমানা। এসা পাশে দাঁড়িয়ে। পাশের ফ্ল্যাটেই থাকে সে। আমার মা মারা যাবার পর এই পৃথিবীতে আপন বলতে আর কেউ ছিল না। মাকে আমি কতটা ভালোবাসতাম তুই তো জানিস কোকিল। আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। অনিক আমাকে রাতুল এনে দিল। আমার স্বর্গসুখ। আজ কই গেল আমার মানিক? চিৎকার করে কান্না করছে রুমানা। মাহা নীরব হয়ে দাঁড়িয়ে আছে। কি জবাব দিবে বুঝে উঠতে পারছে না। সার্থক অনিকের পাশে দাঁড়িয়ে আছে। অনিকের মুখ গম্ভীর। চোখে মুখে গভীর বেদনা ভেসে উঠেছে। সার্থক জিজ্ঞেস করে, পুলিশকে জানিয়েছেন? জানিয়েছি। প্রথমে তারা অভিযোগ নিতে চাচ্ছিল না। পরে উপর মহলের সাথে কথা বললাম। তারা বলল সর্বাত্মক চেষ্টা করবে। এত ঘন্টা পেরিয়ে গেল কোনো খোঁজই তারা দিতে পারছে না। দীর্ঘশ্বাস ফেলে অনিক। ছেলেদের তো কাঁদতে নেই। রুমানা তো মেয়ে। তাই হাউমাউ করে কান্না করে নিজের বুকের ব্যথা প্রকাশ করতে পারছে। কিন্তু অনিক বাবা হয়েও সে চাইলেই কাঁদতে পারছে না। অনিকের যে কাঁদতে ইচ্ছে করছে। ভীষণ কাঁদতে ইচ্ছে করছে। সার্থক কেবল চেয়ে আছে। স্মৃতিগুলো মস্তিষ্কে হানা দিচ্ছে। নিজের সন্তান হারিয়ে ঠিক এভাবেই ভেঙে পড়েছিল সে। সব ভুলে নতুন করে বাঁচতে চেয়েছিল আপনার চেয়েও আপনজনের সাথে। তা কি হয়? এই জীবন যে সার্থকের জীবন। হ্যাপি ফ্যামিলি যে সার্থকের জীবনে মানায় না। অনিকের বাবা মা নেই। রুমানার মতো সেও এতিম। দুজনের সুখী পরিবার যেন রাতুলের আগমনে পরিপূর্ণ হয়ে উঠেছিল। আজ কোথায় আছে সেই রাতুল? অজানা। রুমানাকে সান্ত্বনা দিতে দিতে মাহাই অসুস্থ হয়ে পড়ে। মাথাচাড়া দিয়ে উঠে সেই পুরানো স্মৃতি। মেয়েটা কবরে একা শুয়ে। মাহাকে ডাকছে। মাহাকে ভীষণ প্রয়োজন। মাহা সোফায় জ্ঞান হারিয়ে ফেলল। তড়িৎ গতিতে সার্থক ধরে ফেলে মাহাকে। রুমানা তখন নিজের মাঝে নেই। এসা এগিয়ে আসে। ভাইয়া, মাহা আপুর কি হয়েছে? অনিকও চিন্তিত। সার্থক মাহাকে কোলে নেয়। প্রেশার ফল করেছে। আমি ওকে নিয়ে বাসায় ফিরে যাচ্ছি। এসা আর বাধা দিল না। সার্থক একবার রুমানার পানে তাকায়। রুমানার কোনো খোঁজ খবর নেই। বিলাপ করে যাচ্ছে। মাহাকে কোলে নিয়ে অনিকের সামনে বিব্রত ভঙ্গিতে দাঁড়ায় সার্থক। চিন্তা করবেন না মি অনিক। আপনাদের বাচ্চা ফিরে আসবে বলেই বেরিয়ে পড়ে সার্থক। মাহাকে পিছনে শুইয়ে দিয়ে ড্রাইভ করছে সার্থক। অবচেতন মন বারবার বলছে, এটা মেনে নেওয়া যায় না। সন্তান তুমিও হারিয়েছ। মর্ম বুঝতে পারো। কতটা কষ্ট হয় বুঝতে পারো।
বাড়ি ফিরে মাহার শরীরে ইঞ্জেকশন পুশ করে সার্থক। মাহা গভীর ঘুমে। 118। বাচ্চাটা কোথায়? জানি না। সত্যিই জানো না? না। মিথ্যা বলো না। আমি মিথ্যা পছন্দ করি না। ছায়া মানবের প্রশ্নের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি নিশ্চুপ। চুপ কেন? জবাব চাই আমার। টেবিলে ঘুষি দিয়ে চিৎকার করে ছায়া মানব। নিচে বসে থাকা ব্যক্তি কেঁপে ওঠে। এতদিন অন্যের ক্ষেত্রে ছায়ামানবের এই ভয়াবহ রূপ দেখত ব্যক্তিটা। আজ দেখছে নিজের বেলায়। কি হলো? কথা বলো। আমি কিছু করিনি। টেবিলের উপর থেকে নীরবে মাউথ অর্গান তুলে নেয় ছায়া মানব। বাজাতে থাকে পাগলের মতো। অদ্ভুতুরে সে সুর। শরীর কাঁপানো, মন ভুলানো সে সুর। মানবদেহে হাজারো বিষ পিঁপড়া ছেড়ে দিল। পিঁপড়াগুলো যখন সারা দেহে ছড়িয়ে পড়ে, বিষাক্ত এক একটা কামড়ে দেহে যেমন ব্যথা অনুভব হয়, ঠিক তেমন ব্যথা অনুভব হয় মস্তিষ্কে। ব্যক্তিটা মাথা চেপে ধরে বলে, বন্ধ করো প্লিজ, আমি সব বলছি। বাঁকা হেসে মাউথ অর্গান বাজানো বন্ধ করে ছায়া মানব। কোথায় বাচ্চাটা? খেয়ে ফেলেছি। হোয়াট? অবাক হয় ছায়া মানব। রাগ দমন করা দায় হয়ে পড়ে তার জন্য। কেন এমন করলে তুমি? তুমি জানো না আমি বাচ্চাদের কচি মাংস ভালোবাসি। চুপ। ভয়ঙ্কর চিৎকার করে উঠে ছায়া মানব। সামনে থাকা ব্যক্তিটা আর কিছু বলার সাহস পায় না। আমি মানা করেছিলাম না? ভয়াবহ নীরবতা চারপাশে। বহুদিন বাদে আবারও তরল গলগলে উষ্ণ রক্তিম পদার্থে রাঙা হয় ছায়ামানবের শরীর। দেহ খণ্ড বিখণ্ড করার সময় প্রথমবারের মতো একটু কেঁপে উঠে ছায়া মানব। যেমনটা বাবাকে করার সময় হয়েছিল। আজ বহু বছর পর বিশ্বস্ত ব্যক্তিটাকে হত্যা করল ছায়া মানব। মাহা বিষণ্ণ হয়ে থাকে এখন। কয়েকবার রুমানার বাড়িতেও গিয়েছিল মাহা, সার্থক। রুমানা বদ্ধ উন্মাদের মতো হয়ে গিয়েছে। আজ রাতুল হারিয়ে যাওয়ার 15 দিন চলছে। কোনো খোঁজই পাওয়া যায়নি রাতুলের। রেজওয়ান কথা বলেছে সিলেট পুলিশের সাথে। তারা চেষ্টা করছে। হঠাৎ সার্থক বাইরে থেকে এসে বলল, মাহা, চলো। কোথায়? পুলিশ স্টেশনে। কেন? রাতুলকে যে অপহরণ করেছে তার সন্ধান মিলেছে। স্কুলের কিছুটা সামনে এক সিসিটিভি থেকে পুলিশ অপরাধীকে শনাক্ত করেছে। বাকি কথাগুলো আর শুনেনি মাহা। গাড়িতে করে কখন পুলিশ স্টেশনে পৌঁছালো তা সে নিজেও জানে না। এশা, রুমানা আর অনিক বসে আছে। মাহা রুমানার কাছে ছুটে যায়। রুমানার মুখে আজ খানিক হাসি। রাতুলকে আবার ফিরে পাবে তারা। পুলিশ অফিসার অনিক এবং সার্থককে ডেকে ভিতরে নিয়ে গেলেন। বাইরে রুমানার পাশে এশা আর মাহা বসে। আমার রাতুলকে আবার ফিরে পাবো কোকিল। আমার মানিক আমার বুকে ফিরবে। সময় যাচ্ছে। এক একটা সেকেন্ড যেন 1 বছরের সমান। অনেকক্ষণ বাদে সার্থক, অনিক বেরিয়ে আসে। অনিকের মুখ রক্তশূন্য। সার্থকেরও মুখ গম্ভীর। রুমানা দৌড়ে অনিকের সামনে গিয়ে দাঁড়ায়। রাতুলকে ওরা খুঁজে পেয়েছে, অনিক? অনিক অসহায় চোখে তাকিয়ে আছে রুমানার দিকে। কথা বলছো না কেন তুমি? আমার রাতুল কই? অনিক শক্ত করে জড়িয়ে ধরে রুমানাকে। সমাজের সব নিয়মকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ডুকরে কেঁদে উঠে অনিক। রুমানা স্তব্ধ হয়ে যায়। অনিকের মতো ছেলে কাঁদছে। আমাদের রাতুল আর আমাদের মাঝে ফিরবে না রুমানা।
তোমার ভাই জিদান সম্পত্তি না পাওয়ার ক্ষোভে আমাদের বাচ্চাটাকে পাহাড় থেকে ফেলে দিয়েছে রুমানা। আমাদের রাতুল আর নেই। রুমানা জ্ঞান হারায়। ১১৯। সিলেটের আবহাওয়া বড়ই অসহনীয় হয়ে উঠেছে রুমানার কাছে। জিদান তার কলিজাকে মেরে ফেলেছে। কি করে পারল এত ছোট একটা বাচ্চাকে মেরে ফেলতে? সম্পত্তির লোভ কি এতটাই তীব্র? অনিক রুমানাকে নিয়ে ঢাকা চলে গিয়েছে। আজ ১ মাস হল। সেদিন জ্ঞান ফিরার পর থেকে রুমানা খুবই পাগলামি করছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বললেন এখান থেকে দূরে কোথাও রুমানাকে নিয়ে যেতে। তারপরই রুমানাকে নিয়ে ঢাকায় পাড়ি জমায় অনিক। মাহা এই ঘটনায় খুবই ভেঙে পড়েছে। এই অচেনা শহরে একজন ভালো বন্ধু ছিল, সেও ছেড়ে চলে গেল। রাতুলকে যেন মস্তিষ্ক থেকে সরাতেই পারছে না মাহা। ছোট বাচ্চাটা কি মায়াবী। দীর্ঘশ্বাস আসে মাহার বুক চিরে। এই বাড়ির ছাদটা ভীষণ সুন্দর। নাহার বাড়ির খেয়াল রাখে। ছাদটা মনোরম করে সাজিয়েছে নাহার। চারপাশে পাহাড়ে ঘেরা। ছাদের মাঝখানে দোলনা রাখা। মাহা প্রায়শই আসে ছাদে। সার্থক বাসায় না থাকলে একাই সময় কাটে মাহার। কখনো ঢাকা থেকে আনা বই পড়ে, কখনো খাঁচায় বন্দি পাখিগুলোর সাথে কথা বলে। বাইরে বের হতে বেশি একটা ইচ্ছে করে না। ডেভিডের নজর ভালো না। কেমন চোখে যেন তাকায়। সেই লুবানের মতো নোংরা নজর। পরন্ত বিকেল। স্বচ্ছ হিমেল হাওয়া বইছে। আকাশটা একদম রক্তবর্ণ। লাল টকটকে হয়ে আছে। কিছু পাখি ফিরছে নীড়ে। মাহা দোলনায় বসে আকাশ পানে চেয়ে আছে। নিজেকে অপয়া মনে হয়। সে যার সংস্পর্শে যায় তারই ক্ষতি হয়। প্রথমে চৈতি, এবারে রুমানা। সার্থককেও বাবা হওয়ার সুখ দিতে পারেনি। লোকটা দ্বিতীয় বিয়েও করতে চায় না। একবার বলার পরই কতদিন কথা বলেনি। হঠাৎ পিছনে কারো উপস্থিতি টের পেয়ে গা শিউরে ওঠে মাহার। অন্ধকার হয়ে এসেছে। আকাশের রক্তিম আভা সরে কালোর দল হানা দিচ্ছে। মাহা পিছনে না ফিরে উঠে দাঁড়ায়। আজকাল মুইনচিনকে বাসায় দেখা যাচ্ছে না। খাজা নামের বিশাল দেহী লোক আর ডেভিডের হরহামেশাই চলাচল ঘটে বাড়িতে। মূলত মাহা এ কারণেই বাইরে বের হয় না। ডেভিডকে সুবিধার মনে হয় না তার। হঠাৎ পিছন থেকে কেউ ঝাপটে ধরল মাহাকে। মাহা কিংকর্তব্যবিমূঢ়। বিশালদেহী মানবটার থেকে কোনো ক্রমেই নিজেকে ছাড়াতে পারছে না মাহা। অনেকদিন পর পেলাম তোমায়। জানি মৃত্যু আমার হবেই। তোমাকে ছুঁয়ে দিল সে আমাকে মেরে ফেলবে। কিন্তু তারপরও একবারের জন্য হলেও তোমাকে চাই। ডেভিড। ডেভিডের কণ্ঠস্বর না এটা। মাহা চিৎকার করে উঠে। আমাকে ছেড়ে দিন। হা হা করে হেসে উঠে ডেভিড। আজ মাহাকে সে কোনো ক্রমেই ছাড়বে না। মাহা নিজেকে মুক্ত করতে চাইছে। তবে বিশালদেহী মানবের কাছে মাহা যে বড়ই অসহায়। মাহাকে নিজের দিকে ঘুরিয়ে মাহার ঘাড়ে ঠোঁট ছোঁয়ায় ডেভিড। মাহা শত চেষ্টা করেও তাকে সরাতে পারছে না। মাহার দুটো হাত ডেভিড ধরে রেখেছে। এক পর্যায়ে মাহা নিজের হাঁটু দিয়ে ডেভিডের গোপনাঙ্গে আঘাত করে। ডেভিড একটা অশ্রাব্য গালি দিয়ে মাহাকে ছেড়ে দেয়। ভীষণ যন্ত্রণা হচ্ছে তার। মাহা দৌড়ে ছাদের দরজার কাছে যায়। দরজা খোলার কালে ডেভিড দৌড়ে আসে। মাহার উড়না মাটিতে পড়ে আছে।
ডেভিড মাহার থ্রিপিসের হাতাটা টেনে ছিঁড়ে ফেলল। মাহার উপর প্রবল আক্রমণ করে সে। মাটিতে ধস্তাধস্তি শুরু হয়। ডেভিডের হাত মাহার পায়জামা স্পর্শ করেছে। যে কোনো সময় টেনে ছিঁড়ে ফেলবে। মাহার মুখ অপর হাত দিয়ে ধরা। মাহা চিৎকার করতে পারছে না, কেবল গোঙাচ্ছে। তার মন চিৎকার করে বলছে, সার্থক, সার্থক কোথায় আপনি? আমাকে রক্ষা করুন সার্থক। মাহার ধস্তাধস্তিতে রাগ উঠে যায় ডেভিডের। থাপ্পড় লাগায় মাহার গালে। হলদে ফর্সা মুখটা রক্তিম হয়ে ওঠে। মাহা আর পারে না, শরীর ছেড়ে দেয়। আজ হয়তো ও আর নিজের সম্ভ্রম রক্ষা করতে পারবে না। তখনই ডেভিডের মুখে তীব্র আক্রোশে ঘুষি লাগায় কেউ। মাহার উপর থেকে ছিটকে সরে যায় ডেভিড। লাল টকটকে হয়ে আছে সার্থকের চোখমুখ। মাহা সার্থককে দেখার সাথে সাথেই জ্ঞান হারায়। ডেভিড হকচকিয়ে যায়। শরীর নরম হয়ে আসে তার। মাথা ভনভন করে ঘুরছে। নিজের মৃত্যু নিজের চোখে দেখতে পারছে সে। পালিয়ে যেতে চাইলে তাকে আঁকড়ে ধরে সার্থক। কানে কানে ফিসফিসিয়ে বলে, বুক কাঁপল না একবারও? গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে ডেভিডের। হঠাৎ সে টের পায় তার গলায় সূক্ষ্ম আঘাত। ছাদের কৃত্রিম মাটিতে লুটিয়ে পড়ে ডেভিড। সার্থক মাহাকে কোলে নিয়ে নিজের ঘরে চলে আসে। জামা পাল্টে দেয় মাহার। এক ধ্যানে তাকিয়ে থাকে মাহার ঘুমন্ত মুখমণ্ডলের পানে। মাহার চুলে হাত বুলায়। সবকিছু ধ্বংস করে দিতে মন চাইছে তার। তার ফুল, তার অলকানন্দা। ডেভিড কি করে পারল তার ফুলে আঘাত করতে? আমি তোমার জন্য আমার সাম্রাজ্য ধ্বংস করে দিব, অলকানন্দা। মাহার কপালে চুমু খেয়ে উঠে দাঁড়ায় সার্থক। একটা ইঞ্জেকশন পুশ করে মাহার হাতে। ওয়েন্ডিগো এক তীব্র মাংসাশী প্রাণী। নিজের শিকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে আহারেই তার সুখ। আজ বহুদিন বাদে মানুষের মাংস গ্রহণ করে ছায়া মানব। বুক চিরে টকটকে লাল হৃৎপিণ্ডে কামড় বসায় সে। নিজের শত্রুর মাংস গ্রহণে সে যে বড়ই মজা পায়। 120। আমার ডেভিড কোথায়? মেরির চিৎকারে ঠোঁটে হাত দিয়ে চুপ থাকতে বলে সার্থক। মেরি আক্রোশে ফেটে পড়ে, কেন চুপ থাকব আমি? আমার ডেভিডকে আমার ফেরত চাই। ডেভিডের নাম আরেকবার উচ্চারণ করলে কি যে হবে তুমি কল্পনাও করতে পারবে না। সার্থকের ঠান্ডা আর শান্ত বুলিতে থমকে যায় মেরি। কোনো কথাই সে আর বলার মতো পায় না। সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে মাহার উপর। সকালে ঘুম থেকে উঠে মাথায় হাত দিয়ে বসে আছে মাহা। মাথাটা ভীষণ ভারী লাগছে। সেই গতকাল বিকেলে ছাদে দোলনায় বসেছিল। পড়ে পড়ে কি হলো? কোনোভাবেই মনে পড়ছে না। মাহা, উঠে গেছ? কাল তো ভয়ই পাইয়ে দিয়েছিলে। আমি ছাদে উঠে দেখি তুমি দোলনা থেকে নিচে পড়ে আছো। সার্থকের কথায় অবাক হয় মাহা। সে নিচে পড়ে গিয়েছিল? তার তো মনে পড়ছে না। আমার কিছুই মনে পড়ছে না সার্থক। মনে থাকবে কি করে? জ্ঞান হারিয়ে গিয়েছিল ম্যাডাম। আমাকে অশান্তিতে রেখে কি মজা পান বলেন তো? আমি কতটা ভয় পেয়েছিলাম জানো তুমি? মাহার নাকটা আলতো করে টেনে দিয়ে বলে সার্থক, যাও ফ্রেশ হয়ে এসো। আমি স্যুপ নিয়ে এসেছি। হুম। 121। দেখি হা করো। সার্থক মাহাকে স্যুপ খাইয়ে দিচ্ছে। মাহা আনমনে খাচ্ছে। এমন আনমনা কেন? আমার নাকি যেন হয়েছে সার্থক। সব খালি ভুলে যাই। খাবার তো নিয়মিত খাও না, তাই স্মরণশক্তি কমে যাচ্ছে। বেশি বেশি খাবে।
রসিকতা করে বলে সার্থক। তার মুখে আলতো হাসি। মাহা বাঁকা চোখে তাকায়। এই লোকটাকে বোঝা দেয়। এমন সিরিয়াস পরিস্থিতিতেও রসিকতা করছে। সার্থক, মুইনচিনকে অনেকদিন যাবৎ দেখি না। উনি কি কোথাও গিয়েছে? চীনে ফিরে গিয়েছে। অবাক হয় মাহা। অদ্ভুত মানুষ তো। মাহাকে যাওয়ার আগে কিছু বলে যায়নি। এতদিনের পরিচয়। মাহা, ঘুরতে যাবে? কোথায়? যেখানে আমরা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। সেই সাঁওতাল পল্লী? জি, ম্যাডাম। মাহা ভাবল খানিকক্ষণ। সার্থককে তো কাছেই পাওয়া যায় না। আর এই বদ্ধ বাড়িতে থাকতেও আর ভালো লাগছে না। একটু মুক্ত বাতাস, একটু সার্থকের সান্নিধ্য প্রয়োজন। ঘুরে আসলে মন্দ হয় না। মানসিক শান্তিও পাওয়া যাবে। কি ভাবো? যাবে? যাওয়া যায়। আচ্ছা, এবার একটু কাছে আসো তো, আদর করি। এমন বেহায়াপনা কথায় ভারী লজ্জা পায় মাহা। দূরে সরে যেতে চায়। তবে সার্থক কি তা হতে দিবে? একটানে মাহাকে নিজের বুকের উপর নিয়ে আসে সার্থক। উত্তপ্ত চুমো খায় অধরে। গভীর হয় স্পর্শ। সহস্র সময় বাদে সার্থকের বুকে মাথা রেখে শুয়ে আছে মাহা। সার্থক মাহার উন্মুক্ত চুলের ঘ্রাণ নিতে ব্যস্ত। মাহা, ঔষধ নিয়মিত খাচ্ছ তো? ঔষধটা কিন্তু তোমার শরীরের জন্য জরুরি। খাচ্ছি। মিথ্যে বলে মাহা। সে ঠিকমতো ঔষধ খাচ্ছে না বিগত কয়েকদিন যাবৎ। ঔষধ তার মোটেও পছন্দ না। দুদিন বাদে মেরি, নাহার, সজল সবাইকে বিদায় জানিয়ে সাঁওতাল পল্লীর উদ্দেশ্যে রওনা দেয় দুজনে। অনেকখানি পথ। আজ দিনটা বড়ই স্বচ্ছ। দুপাশে সারি সারি সুপারি গাছ পেরিয়ে পাজেরো গাড়িটা ছুটছে আপনগতিতে। কালো পোলো টি শার্ট, জিন্স পরনে সার্থক ড্রাইভ করছে সামনে তাকিয়ে। রুষ্টপুষ্ট শরীরের হাতের মাসলগুলো ফুলে আছে। ফর্সা মুখটা। ঝাঁকড়া চুলগুলো। ইস! মাহা আবার যেন প্রেমে পড়ল সার্থকের। কিন্তু মনটা ভীষণই খারাপ তার। এই যে মাহা এত সুন্দর কালো জামদানি পরেছে, কাচের চুড়ি পরেছে। কোকড়া চুলগুলো ছেড়ে রাখা। সার্থক একবারের জন্য তার প্রশংসা করেনি। মাহাও এখন পর্যন্ত টু শব্দটি করেনি। জানালা দিয়ে বাইরে তাকিয়ে সে। হঠাৎ গাড়ি থামায় চমকে উঠে মাহা। আকাশে উড়ে বেড়ানো পাখিগুলো দেখা হয় না। প্রশ্নবোধক চাহনি মেলে দেয় সার্থকের পানে। ততক্ষণে সার্থক একদম মাহার কাছাকাছি চলে এসেছে। মাহা চোখ বন্ধ করে নেয়। সার্থক ভালোবাসার পরশ এঁকে দেয় কপালে। কানে কানে ফিসফিসিয়ে বলে, এক বুক ভালোবাসা দিলাম আমার রমণীকে। ভীষণ সুন্দর লাগছে। লজ্জা পেয়ে সার্থকের বুকে মুখ লুকায় মাহা। সার্থক হাসে। বড় প্রাণখোলা সে হাসি। পথিমধ্যে মাহাকে একবার আইসক্রিমও কিনে দিয়েছে সার্থক। সকাল পেরিয়ে বিকেল। একটু পর সন্ধ্যা নামবে। পাহাড়ি উপত্যকা দিয়ে গাড়ি চলছে। আকাশ তখন ধূসর বর্ণ। শো শো বাতাস বইছে। অবশেষে রাতের বেলায় সাঁওতাল পল্লীতে প্রবেশ করে তারা। এখানে আগামীকাল সারাদিন থাকবে দুজনে। ছোট জনপদ। মাটির ঘরগুলোতে মশাল জ্বালিয়ে রেখেছে সকলে। সার্থক মাহাকে নিয়ে নামতেই কানুসহ বাকিরা এগিয়ে আসে হাতে মশাল হাতে। ভালো আছেন বাবু? আপনারা এসেছেন, আমরা বড়ই খুশি হয়েছি। ভালো আছি কানু ভাই। আপনি ভালো আছেন তো? আছি, আছি। বেশ আছি। চলুন, আপনারা আমাদের প্রধানের বাড়ি যাবেন। উনি অপেক্ষা করে আছেন।
এক হাতে মাহাকে ধরে অপর হাতে ব্যাগ নিয়ে সার্থক চলছে কানুদের সাথে। মিষ্টির প্যাকেট মাহার হাতে। সেই পুরানো ছিমছাম বাড়ি। এই এলাকার সবচেয়ে বড় বাড়ি এটা। ধুতি ফতুয়া পরনে জগৎ মুর্মু নিজের আসনে বসে আছেন। কলাপাতার বেড়া পেরিয়ে সার্থক মাহা প্রবেশ করে বাড়ির উঠানে। সার্থকের চোখ যায় বাঁশের তৈরি মাচায়। এই মাচার উপরই মাহাকে নিয়ে বসেছিল সে। আর মাহা তখনও ঘুমে। সাঁওতালি ভাষায় কুশল বিনিময় করলেন সাঁওতাল প্রধান জগৎ মুর্মু। কানু সেসব বিশ্লেষণ করে দিল। কানুর সাথে কয়েকদিন আগে হাসপাতালে দেখা হয়েছিল সার্থকের। জগৎ মুর্মুর মেয়ের অপারেশনে সাহায্য করেছিল সার্থক। তারপর থেকেই তারা কৃতজ্ঞ সার্থকের প্রতি। দাওয়াতও দিয়ে গিয়েছিলেন। মিষ্টির প্যাকেটগুলো হাতে পেয়ে বড়ই খুশি হলেন জগৎ। ফোঁতা পরিহিত জগৎ মুর্মুর স্ত্রী তাদের অতিথি কক্ষে নিয়ে এসেছেন। ভদ্রমহিলা খুবই ভালো। এই ঘরটায় একটা জানালা রয়েছে। মাহা সেই জানালার ধারে গিয়ে দাঁড়ায়। একদিন এক অপরিচিত ব্যক্তির সাথে এই ঘরে ছিল মাহা। সময় পেরিয়েছে। আজ সেই ব্যক্তিটা আর অপরিচিত নেই। মাহার ধ্যান জ্ঞান সবই তিনি। মাহার একান্তই মনের মানুষ। মাহার আপনজন। মাহাকে পিছন থেকে জড়িয়ে ধরে সার্থক। কি ভাবছ এত? সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না সার্থক? কেন এমনটা মনে হলো? এই যে দেখুন না, এই ঘরে বছর 4 আগেও আমি আপনি ছিলাম সম্পূর্ণ অপরিচিত। আর আজ কি? আজ আপনি আমার একমাত্র আপনজন। জানালার পাশে অনেকটা সময় দাঁড়িয়ে ছিল দুজনে। খাবার দিতে ডাকা হয় তাদের। তখনই ধ্যান ভাঙে দুজনের। খাবার খেয়ে শুয়ে পড়ে তারা। বড়ই ক্লান্ত কিনা। ভোরের দিকে সার্থকের ডাকে ঘুম ভাঙে মাহার। একটু নড়েচড়ে আবার ঘুমে তলিয়ে যায় সে। মাহা, উঠো, উঠো পাখি। উফ! সার্থক আরেকটু ঘুমাতে দিন না। আচ্ছা, এসে ঘুম দিও আবার। এখন চলো না প্লিজ। অগত্যা মাহাকে উঠতে হল। রাতে শাড়ি পাল্টে নীল রঙের একটা 3 পিস পরেছিল মাহা। তারই উড়না গায়ে জড়িয়ে নেয়। সার্থক তাড়া দিয়ে মাহাকে বাইরে নিয়ে এসেছে। কোথায় যাবেন? আসার সময় একটা বিস্তৃত মাঠ দেখেছিলাম, সেখানে যাব। এই লোকটাকে নিয়ে আর পারা গেল না। মাঠ কি পড়ে দেখলে হতো না? মাহার ঘুম ভাঙ্গালো শুধু শুধু। এত বিস্তৃত না হলেও মাঝারি আকৃতির একটা মাঠ। দূরে কেবল পাহাড় আর পাহাড়। সবুজে ঘেরা চারপাশ। আকাশে তখনও সূর্য ওঠেনি। মাঠের ঘাসগুলোতে শিশির বিন্দু জমে আছে। ঠান্ডা হাওয়া বইছে। সার্থক শুয়ে পড়ল ঘাস আবৃত মাঠে। সাথে মাহাকেও নিল। মাহা সার্থকের বাম হাতের উপর মাথা রেখে শুয়ে। কি করছেন বলেন তো আপনি? কেউ দেখে ফেললে কি হবে? দেখলে দেখুক, আমার বউ। আমি যা খুশি তাই করব। পাগল একটা। নীলচে আকাশ চিরে আস্তে আস্তে বেরিয়ে আসছে রক্তিম সূর্য। ধূসর মেঘের দলেরা ভিড় জমিয়েছে চারপাশে। লালচে সূর্যটা এবার সম্পূর্ণ বেরিয়ে এলো। হলুদ, লাল আর নীলের সমন্বয়ে সে এক অভাবনীয় দৃশ্য। মাহা অবাক নয়নে চেয়ে রইল। চোখ দুটো চকচক করে উঠে তার। কি মনোরম প্রকৃতি! সার্থককে আলতো করে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায় মাহা। তারপর সারাদিন তারা কত কিছু করল। চা বাগান ঘুরল, ভাপা পিঠা খেল। রাতে পোড়া মুরগির ভোজন করল। খুবই সুন্দর কেটেছে তাদের সময়ে। আজ আবার ফিরে যাচ্ছে বাড়ি।
আচ্ছা, এটা তো সার্থকের জীবন। অভিশপ্ত জীবন। এত সুখ দুজনার কপালে সইবে তো? চলবে।